আমরা আছি হচ্ছে জন কিটসের ওড অন আ গ্রেশিয়ান আর্ন, তাই তো? একটু মিউট রাখি আমরা, একটু মিউট রাখো মানসুরা আক্তার, একটু মিউট রাখতে হবে। হুম, আচ্ছা, তাহলে আমরা ওড অন আ গ্রেশিয়ান আর্ন এবং ওর সাথে তার পূর্বে আমরা পড়েছি ওড অন মেলানকলি। তো ওড অন আ গ্রেশিয়ান আর্ন, এটার মধ্যে কি কোনো সমস্যা আছে? না স্যার। সামারি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা যেগুলো পড়তে বলেছিলাম, ডেভেলপমেন্ট অফ না থট স্যার। সহ, তারপরে একটু যেখানে ওয়ার্ড, হ্যাঁ, এই যে ওয়ার্ড নোট আছে বা এক্সপ্লেনেশন আছে, এগুলো একটু রিডিং দিবা, যত রিডিং দেওয়া যায়। হ্যাঁ, যত রিডিং দেওয়া যায় তোমার কাছে তত বেশি ক্লিয়ার হয়ে উঠবে। এর জন্য আমি বলি আর না বলি, নিজের পড়াশোনা নিজের কাছে আগে করে নিতে হবে, কারোর উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, ঠিক আছে? নিজের পড়াশোনা নিজে করতে হবে, যত ভালো টিচার হোক আর যেই হোক, যা বলবে সেগুলো তো করতে হবে, তার সাথে নিজের যেগুলো মনে হবে করা উচিত নিজের ডেভেলপমেন্টের জন্য সেগুলো নিজেকে করে নিতে হবে, ঠিক আছে? তো আমি বলি আর না বলি, তোমার পড়াশোনা, তোমার জীবন, তোমার ডেভেলপমেন্ট তোমাকেই করতে হবে। হ্যাঁ, আমরা একটা ফর্মুলার ভিতর দিয়ে যাই, যেহেতু আমাদের একটা দায়বদ্ধতা আছে, কিন্তু ওই ফর্মুলার ভিতরে থেকে আমরা হয়তো অনেক কিছুই বলতে পারি না বা করতে পারি না, কিন্তু সেগুলো নিজে থেকে করা সম্ভব। আমি তো এই বিষয়টা সবসময় বিশ্বাস করতাম যে একটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং দিতে হবে। হুম, এরকম একটা বিষয় যে যত ওয়ার্ড আমি পাবো সব লাইন আমার বোঝার দরকার নেই, সব সেন্টেন্স আমি বুঝতে পারবো না, কিন্তু তাই বলে তো আমি বসে থাকতে পারি না। যা বুঝবো তাই মোটামুটি রিডিং পড়ে শেষ করতে হবে, যা ভুল বুঝি আর সঠিক বুঝি আমি পড়বো, এরকম আর কি। ওয়ার্ড নতুন থাকলে ডিকশনারি থেকে খুঁজে মিনিংটা দেখে নিব, সেন্টেন্সের সাথে মিল রেখে মিনিংটা গেস করার চেষ্টা করব। এইভাবে নিজেকে কিন্তু ডেভেলপ করতে হবে, কারণ তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে, তাই না? আর সেকেন্ড ইয়ারে যখন উঠে গেছো তখন কিভাবে কি পড়াশোনা করতে হয় সেটা তোমরা অলরেডি জেনে গেছো। ফার্স্ট ইয়ারের পড়ার সাথে সেকেন্ড ইয়ারে পড়ার কি অনেক পার্থক্য না? বলো। স্যার। হ্যাঁ, সেখানে তোমার লিটারি টার্ম ছিল, এগুলো ছিল, সেগুলো ছিল, সেগুলো জাস্ট ইন্ট্রোডাকশন ছিল। দেখো, এগুলো নিয়ে কিন্তু আমাদের এখন আর মাথা ব্যথা নেই, আছে? সে প্রোজোডিক টার্ম কি ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাকসেন্ট, ফুট, মিটার, এগুলো নিয়ে কি আর মাথা গরম আছে এখন? এখন কিন্তু আর ওগুলো নিয়ে মাতামাতি নাই, তাই না? কারণ ওগুলো আমরা অলরেডি জেনে গেছি যে আসলে কতটুকু কোথায় কি প্রয়োজন, কতটুকু আমি কি করতে হবে। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে থিমেটিক ব্যাপারটা। থিমেটিক ফর্মেটিভ ব্যাপারগুলো দিয়ে আমাদের কিন্তু কোশ্চেন আনসার করতে হবে, আর অধিকাংশ ক্ষেত্রেই ফর্মেটিভ ব্যাপারটা খুব একটা আসে না, যা আসে সেটা থিমেটিক ব্যাপারই আসে। ওকে, তাহলে এখন আমরা যে কবিতাটি আছে সেটা হচ্ছে, সোসিওলজি নিয়ে একটু কথা ছিল হ্যাঁ বলো কি কথা। স্যার। আমাদের তো হচ্ছে 3টা করে চ্যাপ্টার পড়ায়, তারপরে পরীক্ষা নিতেন না, তো 4 থেকে 6 অধ্যায় পড়ায় পরীক্ষা নিলে মনে হয় ভালো হইতো। না, সেটা তো নিব, 16 সেপ্টেম্বর তো পার হয়ে গেছে। পার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা আমি যেহেতু এর আগে একটা নেওয়া হয়েছে না, এটা কোনটার উপর নেওয়া হয়েছিল খাতাটা অবশ্য আমি দেখতে পারিনি, কোনটার উপর নেওয়া হয়েছিল বলো তো? পলিটিক্যাল অর্গানাইজেশনের উপর নেওয়া পলিটিক্যাল হয়েছে। অর্গানাইজেশন আচ্ছা, ওটার উপরে। হুম, তাহলে এটার 6টা চ্যাপ্টারের উপরে নেওয়া হবে, 3টা না, একদম আবার 1 থেকে শুরু করে 6 পর্যন্ত। হয়তো আমি কিছুদিন একটু রিভিশনের সময় দিব, কারণ অলরেডি ওটা তো আমাদের শেষ হয়ে গেছে, তাই না? পলিটিক্যাল অর্গানাইজেশন অফ ইউকে অ্যান্ড ইউএসএ, ওটা তো শেষ। জি স্যার, হ্যাঁ, একদম ঠিক কথা। আর এটাতে হয়তো আর 4টা চ্যাপ্টার আছে, আর মোটামুটি আমরা পরীক্ষার আগেই ইজিলি শেষ হয়ে যাবে, অতএব এই দুটো নিয়ে আমাদের খুব একটা টেনশন না। হ্যাঁ, টেনশন আবার ওদিকে রিডিং ইজ অ্যাডভান্স রিডিং রাইটিংটা শেষ হয়ে গেছে, ড্রামাটা শেষ হয়ে গেছে, শুধু এখন আমাদের মানে অ্যাজ ইউ লাইক ইটের কোশ্চেনগুলো হলেই, আর হয়তো 2-1টা এদিক ওদিক বাদ আছে, এগুলো কভার করলে ড্রামাটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা রোমান্টিক পোয়েট্রিতে ঢুকবো। রোমান্টিক পোয়েট্রিতে মোটামুটি আমরা যখন রিভিশনে আসবো দেখবো যে আমরা সময় পাচ্ছি মোটামুটি গুছিয়ে নেওয়ার জন্য। এখন যেগুলো দেওয়া হয়ে যাচ্ছে সেগুলো যেন তোমাদের মানে চাপ না হয়ে যায় পরে। হ্যাঁ, এগুলো একটু পড়ে রেখো। হ্যাঁ, যখন আমরা রিভিশনে আসবো, যে 1-1.5 মাস যদি আমরা রিভিশন দিই তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ যেহেতু আমরা আগে থেকে পড়তেছি। হয়তো শেষে গিয়ে আমরা হিস্ট্রিটাকে একটু বেশি সময় নিব, কারণ ওটাতে তোমাদের একটু প্রবলেম বেশি থাকবে, এই জন্য শেষের দিকে নিলে দেখা যাচ্ছে আমরা সময় আমরা একদম কভার করতে পারবো। শুধুমাত্র এদিকে রোমান্টিক পোয়েট্রিটা যেহেতু ওদিকে 2-3টা হয়ে গেছে, এদিকেও আমরা দ্রুত এই সপ্তাহভিত্তিক কাজগুলো সেরে দিতে পারবো, কারণ এদিকে আমাদের এই যে
পড়াগুলো, এগুলো তো আমরা যে কোশ্চেনগুলো পড়ছি এগুলো তো আমরা পাশাপাশি পড়ছি, তাই না? টেক্সটের পাশাপাশি আমরা পড়তেছি। তা ঠিক ওইরকমভাবে আমরা রোমান্টিক পোয়েট্রিটা শেষ করে রোমান্টিক পোয়েট্রিটা কোশ্চেনগুলো পাশাপাশি পড়বো, আর হিস্ট্রিটাকে আমরা শেষ করে আবার রিভাইজ করব। ব্যাপারটা এরকম, হিস্ট্রিতে যাতে আমরা রিভাইজটা আমরা আগে দিব হচ্ছে হিস্ট্রিকে, হ্যাঁ, হিস্ট্রিকে রিভাইজ দিব এবং কোশ্চেন আনসার করবো, রিভাইজ দিব কোশ্চেন আনসার করবো। কারণ আমার মনে হয় ড্রামা বা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি এগুলোতে আর ওইভাবে রিভিশনের প্রয়োজন হবে না, তাই না? ওইভাবে রিভিশনের প্রয়োজন হবে। কিন্তু হিস্ট্রিতে আমাদের বাড়তি কিছু কথা আসবে, কারণ কিছু কিছু কোশ্চেন আসবে যেগুলো হয়তো দেখা যাচ্ছে আমাদের বইয়ে আলোচনা হয়নি, কিন্তু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমাকে আবার পড়িয়ে দিতে হবে, বুঝাই দিতে হবে। মানে ওই জায়গাটা আমাদের যেহেতু গোছানো ব্যাপার না, হ্যাঁ, কারণ কোনো বইয়ে নির্দিষ্টভাবে বলা নেই কতটুকু পড়তে হবে, কতটুকু পাবো, হ্যাঁ, এই একটা প্রবলেম কিন্তু আমাদের থেকেই যায়। ওই জন্য বিভিন্ন সাল অনুসারে কোশ্চেন, সাথে সাথে আরও আমার যে 2-1টা বই আছে ওখান থেকে যদি বাড়তি কোনো কোশ্চেন পেয়ে থাকি সেই আনসারটা লিখে দিয়ে আমাকে আবার তোমাদের বোঝাই দিতে হবে, ওইখানে একটু বেশি সময় আমাদেরকে দিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা জন কিটসকে মোটামুটি আগামী ক্লাসের মধ্যেই শেষ করে ফেলতে পারবো, তারপরে চলে যাব হচ্ছে শেলিতে মোটামুটি 2-4টা ক্লাস লাগবে, কারণ ওখানে একটা বড় পয়েম আছে, যেটা ছোট পয়েম ওটা মনে হয় একদিনেই হয়ে যাবে, কিন্তু বড়টা হয়তো 3টা বা এরকম ক্লাস লাগতে পারে যদি আমরা ঠিক একদমই ডন জুয়ানের মতো, তো এই জন্য প্রবলেমটা বেশি ওখানে। ওকে, তাহলে আমরা চলে যাই ওড টু আ নাইটিঙ্গেল। একই ধরনের, কিন্তু কবিতাগুলো সব এক ধরনের। জন কিটসের ক্লাস রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। বলতেছি যে জন কিটসের যে কবিতাগুলো আমরা পাচ্ছি, শুধু লাস্টেরটা বাদ দিয়ে বাকিগুলোর থিম সব এক, হ্যাঁ, যে তিনি কবিতাগুলোর মাধ্যম দিয়ে তিনি কাউকে অ্যাড্রেস করছেন, যেমন আমরা এর আগেরটা পেয়েছি মেলানকোলিকে অ্যাড্রেস করেছেন, তারপরে পেলাম গ্রেসিয়ান আর্নকে তিনি অ্যাড্রেস করেছেন, তো এখন আমরা পাচ্ছি হচ্ছে নাইটিঙ্গেল নামে কি একটা পাখি আছে, সেই পাখিকে অ্যাড্রেস করবেন। নাইটিঙ্গেল পাখিকে আমরা দেখছি, বুলবুলি। বুলবুলি নাকি? ছোট একটা পাখি, এই যে এই পাখিটা, হ্যাঁ, এই পাখি যে টিউ টিউ করে ডাকে, মানে ডাকটা খুবই মানে চিকন সুরেলা, হ্যাঁ, ভালো লাগে। তো সেই হিসাবে এই পাখিটাকে আমরা পাচ্ছি। এটা তো জন কিটসের পাচ্ছি, তো শেলিরও ঠিক এই পাখি নিয়ে একটা কবিতা আছে, বুঝতে পারছো? তো এই পাখিটাকেই মেনলি অ্যাড্রেস করে লেখা হচ্ছে, যে পাখিটাকে কবি দেখাবে। এর আগে দেখালো কি গ্রেসিয়ান আর্ন, হ্যাঁ, এবং তার সাথে রিলেটেড যে ইমেজগুলো, তারা কত হ্যাপি, হ্যাঁ, হ্যাপি হ্যাপি বাউ, হ্যাঁ, হচ্ছে হ্যাপি লাভার, সবাইকে হ্যাপি বলতেছে, হ্যাঁ, হ্যাপি পাইপার। কারণ কি, ওদেরকে হ্যাপি বলার কারণ কি ছিল? গ্রেসিয়ান আর্নে ওদেরকে হ্যাপি বলছি কেন বলো তো? কারণ ওরা ছবিতে বদ্ধ, ওদের সময় এরকমই অবস্থিত থাকবে এটা। বিকজ দে উইল নট feel the pain, the sufferings we the human people actually face or encounter, হ্যাঁ, তারা কখনো এগুলোর মুখোমুখি হবে না, and they will not lose that the enjoyable time, their beauty, হ্যাঁ, their charm, their love, হ্যাঁ, their religious feeling, they will not lose, সেগুলো তারা হারাবে না, সব সময়ের জন্য তারা এই রকমই থাকবে। though they will not be able to complete the task, যেমন যারা হচ্ছে ওই যে একটা হেইফার নিয়ে যাচ্ছে, তাই না, তারা নিয়ে যাচ্ছে কিসের জন্য? স্যাক্রিফাইস করার জন্য। তারা কি আদৌ স্যাক্রিফাইস করতে পারবে বলো? নো স্যার। এটা কিন্তু স্যাক্রিফাইস করতে পারবে না। না স্যার। কিন্তু এখানে রিলিজিয়াস যে একটা টেন্ডেন্সি আছে, একটা মানে ধর্মীয় ভাবধারা আছে, সেটা তো লুজ হবে না, সেটা সবসময় থাকবে। কিন্তু এখানে দেখানো হয়েছে কি শর্টকামিংস অফ দ্য আর্ট, হ্যাঁ, আর্টের মাধ্যমে আমরা একটা বিউটিকে বা একটা বিষয়কে হয়তো দীর্ঘস্থায়ী করতে পারি, কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, তাই না? মানে দীর্ঘস্থায়ী হলেও ওই সেন্সে এটা ওয়ার্মথ নয়, বরং কোল্ড। এখানে কোনো হিউম্যান ফিলিং নাই, কোনো স্পিরিট নাই, অতএব এই ক্ষেত্রে এটার একটা শর্টকামিংস আছে, হ্যাঁ। তাই তিনি আর্টের প্রশংসা করেছেন, আর্টের যে দীর্ঘস্থায়িত্বতা সেটা নিয়ে তিনি গুণগান করেছেন, কিন্তু এই আর্টের দীর্ঘস্থায়িত্বতা তো আর জীবন নেই, এর ভিতরে কোনো ফিলিং নেই, অতএব এর প্রশংসা করাটা বৃথা, এর প্রশংসা করে কোনো লাভও নাই, কারণ তারা তাদের গোলে কখনো পৌঁছাতে পারবে না। এরকম করে আমরা অবশ্য কোশ্চেন যখন দিব তখন দেখবে এই জাতীয় আলোচনা থাকবে, হ্যাঁ, একটা কন্ট্রাস্ট থাকবে, যে আর্ট এবং অ্যাকচুয়াল লাইফের মধ্যে কন্ট্রাস্ট কি।
এবং কবি যে বারবারই ইমাজিনেটিভ ওয়ার্ল্ডে, হ্যাঁ, দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য ডুব দিচ্ছেন, যে ইমাজিনেটিভ ওয়ার্ল্ডে তিনি যেতে চাচ্ছেন, সেটা হচ্ছে নেশার মাধ্যমে হোক, সেটা বিউটিফুল কোনো জিনিসের মাধ্যমে হোক, মানে তিনি চাচ্ছেন যে পার্থিব জগতের যে সকল দুঃখ কষ্ট এগুলোকে আমরা কিভাবে এড়িয়ে থাকতে পারি, হ্যাঁ, একটা আইডিয়াল ওয়ার্ল্ড অফ ইমাজিনেশনে আমরা কিভাবে থাকতে পারি। কিন্তু আইডিয়াল ওয়ার্ল্ডে কি থাকা সম্ভব? ইমাজিনেশনে কি সবসময় থাকা সম্ভব? আমরা যদি নেশা করেও থাকি, সেই নেশা কি আমাদের বেশিক্ষণ কি টিকিয়ে রাখতে পারবে, ব্যথা ভুলিয়ে রাখতে পারবে আমাদেরকে? হলো, ভুলিয়ে রাখতে পারে না, তাই না? অতএব যেটা আমাদের ফিল করতে হবে সেটা করতেই হবে, অতএব এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই। তা ওটু আর নাইটেঙ্গেল এখানেও কবি পালিয়ে যেতে চাচ্ছে, সেই দুঃখ কষ্ট জরা থেকে তিনি পালিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আসলে তিনি বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবেন না। হ্যাঁ, দেখো এত বেশি কষ্ট কবির, তাই বলছে কি, দেখো দ্য পয়েট ইজ ফিলিং আ স্ট্রং পেইনফুলনেস, হ্যাঁ, তাই বলছে মাই হার্ট অ্যাক্স, আমার হৃদয় কি হচ্ছে, হৃদয়ে কি ব্যথা নাকি কষ্ট, ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, এবং এক ধরনের ড্রাউজি নামনেস পেইনস মাই সেন্স, এবং আমার সেন্সগুলোকে এক ধরনের নামনেস, নামনেস বুঝো, নামনেস মানে বুঝো অবশ হয়ে যাওয়া, না, অবসন্ন হয়ে পড়া, লুজ দ্য ফিলিংস অফ সামথিং, তাই বলছে এক ধরনের ড্রাউজি নামনেস পেইনস মাই সেন্স, মানে আমার সেন্সগুলোকে যেন কি করে দিচ্ছে, অবসন্ন করে দিচ্ছে, হ্যাঁ, এবং কি হচ্ছে, এমনভাবে ফিলিংটা হচ্ছে যেন অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাং, আমি যেন হেমলক পান করেছি। হেমলকের সাথে কি আমরা পরিচিত এই শব্দটার সাথে? জি স্যার। কি জি স্যার। এক প্রকার বিষ। কিভাবে পরিচিত? জি স্যার। স্যার সক্রেটিস, সক্রেটিসকে এই হেমলক পান করিয়ে তাকে মৃত্যুর শাস্তি দেওয়া হয়েছিল। অতএব হেমলক ইজ আ কাইন্ড অফ পয়জনাস জুস, তাই তো, যে জিনিসটা পান করলে একজনের মৃত্যু হতে পারে। তাই বলতেছে আমার হৃদয়টা যেন খুব, আমার বুকে খুব ব্যথা, হ্যাঁ, এবং মানুষ মারা যাওয়ার আগে মুহূর্তে যে ধরনের একটা নামনেস বা ফিলিং লস করে তার, এইভাবে যেন সবকিছু হারিয়ে যাচ্ছে, এবং এক ধরনের পেইন আমি আমার অনুভব করছি যেন আমি হেমলক পান করেছি। তাহলে হেমলক মানে মৃত্যু, এটা দিয়ে কি হচ্ছে, মৃত্যুর একটা অবস্থা। দেখো আমরা যে কয়টা কবিতা পড়লাম এ পর্যন্ত, এই প্রত্যেকটা কবিতাতে কবির সেন্সটা কেমন বলো? সবগুলো দুঃখের না? হ্যাঁ, মেলানকোলি, স্যাড একটা ফিলিং, তাই না? এবং তার লাইফের ব্যাপারটা তো আমরা জানি অলরেডি, তোমরা একটু আরো পড়ে নিবা। অর এমটাইড সাম ডাল অপিয়েট টু দ্য ড্রেইনস 1 minute past, বলছে মনে হচ্ছে জানো 1 মিনিটও এখনো শেষ হয়নি, এই 1 মিনিট শেষ হয়েছে, যে আমি এক ধরনের কি করেছি, ডাল অপিয়েট, এমটাইড করেছি। এমটাইড মানে কি, শূন্য করা, খালি করা। অপিয়েট মানে কি বলতো, হোয়াট ইজ দ্য মিনিং অফ অপিয়েট? স্যার মাদক দ্রব্য। হ্যাঁ, মানে ওয়াইন বা এক ধরনের নেশা দ্রব্য, তাই তো। আমি জানো কিছুক্ষণ আগে এমটাইড করা মানে কি, শূন্য করা, শূন্য করা মানে কি খাওয়া বা ড্রিঙ্ক করা, তাই না? যেন আই হ্যাভ ড্রাঙ্কেন সাম ডাল অপিয়েট টু দ্য ড্রেইনস। টু দ্য ড্রেইনস মানে কি, একদম শেষ বিন্দু পর্যন্ত, হ্যাঁ, একদম নিচের তলানি পর্যন্ত যেন আমি এই 1 মিনিট হয়ে গেছে আমি পান করেছি, আর পান করার জন্য আমার এই অবস্থা, যে অতিমাত্রায় পান করার কারণে বুকে ব্যথা হচ্ছে, শরীর কেমন যেন অবশ অবশ হয়ে আসতেছে। অথবা লিদ ওয়ার্ডস হ্যাড সাঙ্ক, অথবা মনে হচ্ছে আমি জানো সে লিদি নামে যে একটা রিভারের কথা শুনেছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। আন্ডারওয়ার্ল্ড নাকি, দ্য মিথোলজিক্যাল রিভার, যার পানি পান করলে কি হয়, আমরা আমাদের স্মৃতি ভুলে যাই। তো এরকম মনে হচ্ছে স্মৃতি ভুলে যাই। হ্যাঁ, আমরা যেন কি আমি যেন কি হচ্ছে, ওই লিদির দিকে যেন তলিয়ে যাচ্ছি, সাঙ্ক হয়ে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, আমি যেন পাতালে চলে যাচ্ছি। ফরগেটফুল রিভার। হ্যাঁ, ফরগেটফুল রিভার। তাই এখানে এক ধরনের সেন্স পেলাম, যে যেখানে কবি কি করছে, এই লাইন দিয়ে বোঝানো হচ্ছে দ্য পয়েট ইজ রিয়েলি ইন ডিপ স্যাডনেস, হ্যাঁ, ফর হিজ লাইফ, ফর দ্য সোসাইটি, ফর দ্য লাভ, হ্যাঁ, কারণ কি সে যাকে ভালোবাসতো তাকে সে পাচ্ছে না, কারণ সে অসুস্থ। আমরা জানি তার তিনি মারা গেছিলেন খুবই অল্প বয়সে, এবং তিনি মারা গেছিলেন কোন রোগে জানো? টিউবারকুলোসিস বা যক্ষ্মা। টিউবারকুলোসিস, তাই তো, যক্ষ্মা, যেটা আমরা ফার্স্ট ইয়ারে দেখেছিলাম। এই কথাগুলো আবার আসবে, রিপিটেশন আসবে। তাই বলছে যে এই যে ব্যথা আমি অনুভব করছি,
এই ব্যথার যে অনুভব করছে এটা সে কাকে বলতেছে? এই কথাগুলো সে কাকে বলতেছে? নাইটিঙ্গেল কে নাকি? এই নাইটিঙ্গেল বার্ডকে যেন সে বলছে, ঠিক আছে? কারণ এটা কথা হচ্ছে কার সাথে? এই নাইটিঙ্গেলের সাথে। তাই বলতেছে এই যে ব্যথা আমি অনুভব করছি। লিদি ওয়ার্ড, লিদি মানে কি বললাম? লিদি মানে কি? হ্যাঁ, একটা গ্রিক মিথোলজিতে বর্ণিত একটা রিভারের নাম, তাই তো? আর ওয়ার্ডস মানে কি? টু ওয়ার্ডস মানে কি? দিকে, কোন দিকে, তাই না? দিকে। তাহলে আমি জানো লিড ওয়ার্ডস এর দিকে সাঙ্ক হয়ে যাচ্ছে, তার মানে কি? আমি জানো পাতালে তলিয়ে যাচ্ছে, এটাই তো বাংলা বললাম, তাই না? আমি তা লিড ওয়ার্ড কি আকাশের দিকে হবে না নিচের দিকে আছে? বলো তো, এটা আন্ডারওয়ার্ল্ড বললাম, তাই না? আন্ডারওয়ার্ল্ড। হ্যাঁ, তাই এখানে কি বলছে আমি জানো লিড ওয়াটার মানে লিড ওয়ার্ডসে মানে কি? মানে লিড রিভারে যেন আমি ডুবে যাচ্ছি, আমি যেন তলিয়ে যাচ্ছি, আমি যেন হারিয়ে যাচ্ছি, এইটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? মানে আমি জি স্যার, টু ওয়ার্ডস বলি না, টু ওয়ার্ডস মানে কোনো দিকে, তো এখানে লিড ওয়ার্ডস বলা হয়েছে, মানে লিদের দিকে। লিদের মানে কি? মানে নদীর দিকে বা নদীর তলে বা পাতালে আমি যেন ডুবে যাচ্ছি। এই সব কিছু দিয়ে কি বোঝানো হলো? এই কথাগুলোর মানেটা কি? এক কথায় কি বলা যাবে? এতগুলো যে তিনি বড় এক কথা দিয়ে কি নির্দেশ করছে? যে কবি খুব হ্যাপি, তাই না? কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, মানে খুবই প্রচন্ড দুঃখে আছে। হ্যাঁ, প্রচন্ড কষ্ট তিনি ভোগ করছেন। সোর্সটা কি তা ভাবার আমাদের আপাতত দরকার। আমরা জানছি যে তিনি খুব কষ্ট পাচ্ছেন, তাই তিনি এবার এটা বলছেন যে তিনি কেন কষ্ট পাচ্ছেন, এটাকে তিনি আবার যুক্তি দিচ্ছেন। মানে যার সাথে কথা বলছে, আমরা তো কষ্ট অনেক কারণে পাই। একটা হচ্ছে নিজের কষ্টে পাই, আর একদিকে হচ্ছে নিজের কষ্ট নেই, দুঃখ নেই, কিন্তু অন্যের উন্নতি দেখলে আবার ঈর্ষা নিয়ে কষ্ট পাই আমরা। এরকম হয় না যে আমার যদি কোনো বন্ধু বা আত্মীয় কেউ যদি উন্নতি করে, আমরা কি খুশি হই বেশি না কষ্ট পাই বেশি? হিংসার চোটে কষ্ট পাই। হ্যাঁ, হিংসা থেকে কষ্ট পায়। তাই এইটা, এই যে কষ্টটা সে পাচ্ছে, তাই তিনি ওই নাইটিঙ্গেল পাখিকে বলছে, টিজ নট থ্রু এনভি অফ দাই হ্যাপি লট, তোমার এই সুখী ভাগ্য দেখে আমি যে ঈর্ষায় এই কষ্ট পাচ্ছি তা কিন্তু নয়। বলছে আমি কিন্তু ঈর্ষার জনিত কারণে কষ্ট পাচ্ছি না। তোমার লট, লট মানে কি? ভাগ্য। হ্যাঁ, তোমার এই সুখী জীবন, তোমার এই হ্যাপি লট দেখে কিন্তু ইনভে করে আমি কিন্তু কষ্ট পাচ্ছি না, বরং কষ্টটা পাচ্ছি কিসে? বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, তোমার সুখে অতিমাত্রায় সুখী হয়ে আমি একটু কষ্ট পাচ্ছি। আমরা ইয়াতে কাঁদি না, আনন্দে কাঁদি নাকি? আনন্দে কাঁদি। তাই বলতে এই যে আমার যে কষ্টটা, এই কষ্টটা তোমার সুখে আরো বেশি সুখী হয়ে আমি পাচ্ছি। তোমার সুখে ঈর্ষান্বিত হয়ে কিন্তু আমি কষ্টটা পাচ্ছি না, আমি তোমার সুখে অতিমাত্রায় টু হ্যাপি হয়েছি, যে এত হ্যাপি হয়েছি যে আমি কষ্ট পাচ্ছি। মানে ভালো জিনিস, মিষ্টি বেশি খাইলে মাথা ঘোরে, হয় না? এরকম বেশি মিষ্টি খাইলেও কিন্তু মাথা ঘোরে। এমনকি তুমি যদি আঙ্গুর ফলের রস বা আঙ্গুর ফল বেশি মাত্রায় খাও, দেখবা তোমার নেশা ধরে গেছে। তো এরকম আমি বেশি সুখী হয়েই যেন কষ্ট পেয়ে যাচ্ছি। তা আমার অবস্থা ঠিক এরকম, যে আমি যেন তোমার কষ্টটাকে, মানে তোমার সুখটাকে যেন আমি নিয়ে সহ্য করতে পারতেছি না, এত সুখী তুমি। কাকে বলছে এই দায়টাকে? Who is that die? Nightingale bird. So the poet is saying that the bird is very happy, and with the happiness of that bird, the poet is also enjoying happiness, but he is enjoying too much happiness to properly enjoy it with happiness. মানে কি? তিনি আসলে too happy to enjoy it, মানে এরকম এতই হ্যাপি যে তিনি এটা এনজয় করতে পারতেছেন না, হ্যাঁ, বরং আরো কষ্ট পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাই বলছে দ্যাট দাও, তুমি এত হ্যাপি যে তুমি লাইট উইং ড্র্যাড অফ দ্য ট্রিজ। এই ড্র্যাড মানে কি জানো তো? লাইট উইংড মানে কি বলো তো? লাইট উইংড, লাইট উইংড, লাইট ফুটেড, এরকম ফ্রেজ তিনি কিন্তু ইউজ করেছেন। লাইট ফুটেড মানে যে খুব দ্রুত দৌড়াতে পারে, মানে ফুট খুবই লাইট, হালকা। হালকা পা মানে কি? পা ভারী মানে কি বলো তো? পা ভারী মানে স্লোলি হাঁটে, সে উঠতে পারবে না, হ্যাঁ, সহজে হাঁটতে পারে না, খুব পা ভারী আর কি। আর যার লাইট ফুটেড মানে যে খুব লাফিয়ে লাফিয়ে দৌড়াতে পারে, এই হচ্ছে লাইট ফুটেড। তাহলে এখানে লাইট উইং কেন বলা হচ্ছে? উইং জোরে দৌড়াতে পারে, যে দ্রুত উঠতে পারে, হ্যাঁ, যে ফাস্ট উঠতে পারে। তাই বলছে তুমি হচ্ছে লাইট উইং ড্র্যাড অফ দ্য ট্রিজ। এই ড্র্যাড মানে কি? হোয়াট ইজ দ্য ওয়ার্ড ড্র্যাড মিন? বৃক্ষপরি। হ্যাঁ, এক ধরনের
ফেয়ারি টাইপ, আচ্ছা। তাই তো, যে হচ্ছে গাছে থাকে বলে আমরা মনে করি যে ট্রিজ। তাই দেখো আমরা একটু ইমেজটা দেখে আসি, এটা আবার কি জিনিস, কি ব্যাপার, লিখিত আসে কিনা। এই যে ফোকলোরে বিশেষ করে, হ্যাঁ, মানে মিথোলজিক্যালে কি হচ্ছে বলো দেখো, আর নিম ইনহেবিটিং আ ট্রি অর আ উড, ইনহেবিট মানে কি বসবাস করা, তাহলে এক ধরনের নিম বিশ্বাস করা হয়ে থাকে যে গাছে বসবাস করে। এরকম ইমেজ আছে কিনা দেখি, অভাবে। এই যে ধরনের পরিজাতীয় মনে করতে পারো, হ্যাঁ, যারা গাছে অবস্থান করে, এই যে এরকম, হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে কি লাইট উইংড, মানে যে খুব দ্রুত উড়তে পারে, চলতে পারে, এরকম বিষয়টা ব্যবহার করা হয়েছে এখানে, হ্যাঁ। তাই বলছে তুমি হচ্ছে জানো ওই গাছের ওই ড্র্যাডের মতো, ওই ড্র্যাডের মতো উড়ে উড়ে, যেহেতু তারা অদৃশ্য থাকে, তাই না, আমরা জানি ড্র্যাডগুলো কি এক ধরনের স্পিরিট, এক ধরনের নিম, এটা কিন্তু লেডি, হ্যাঁ, তারা আগের যুগে বিশ্বাস করা হতো, বিশেষ করে আমরা যদি ইলিয়াড বা ওডিসি পড়ে থাকি, বিশ্বাস করা হয়ে থাকে নদীতে এরকম নিম থাকে, বনে থাকে, গাছে থাকে, তারা নাকি মানুষদেরকে গান শুনিয়ে ভুলিয়ে তাদেরকে নাকি বশ করে ফেলতো, বুঝতে পারছো? তো এরকম তুমি হচ্ছে সেই লাইট উইং ড্র্যাডের মতো যে গাছে বসবাস করো, এবং ইন সাম মেলোডিয়াস প্লট অফ বিচ এন্ড গ্রিন, এবং তুমি এই যে বিচ ট্রি, বিচ মানে বুঝি তো আমরা, বিচ কি, BWCH, বিচ এন্ড গ্রিন মানে কি বিচ ট্রি, বিচ, দেখে আসে, দেখো আমরা একটু দেখি, এই যে বিচ ট্রি, তাই বলছে বিচ এন্ড গ্রিন কেন বলা হলো, কারণ এটা বন, সেটা হচ্ছে কি বিচ ট্রি এর বন, হ্যাঁ, সেই বনের কোনো একটা মেলোডিয়াস প্লটে, মেলোডিয়াস প্লট কেন বলা হচ্ছে, কারণ সেখানে যেন অসংখ্য ড্রায়াড একসাথে থেকে যেন তারা গান করছে, হ্যাঁ, নিজের মনে গান করছে, হ্যাঁ, অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস, এবং অসংখ্য শ্যাডো, কেন অসংখ্য শ্যাডো, কারণ বনে গেলে তো আমরা অসংখ্য শ্যাডোই পাবো নাকি, কারণ গাছের উপরে থেকে যখন সূর্য আলো দিবে তখন গাছের নিচে যে ছায়া পড়বে সেটা কি একটা ছায়া হবে নাকি অসংখ্য ডালপালার ছায়া হবে, মানে এক ধরনের, হ্যাঁ, এক ধরনের সুন্দর একটা পরিবেশকে বোঝাতে ব্যবহার করেছে যে ইন সাম মেলোডিয়াস প্লট অফ বিচ এন্ড গ্রিন অ্যান্ড শ্যাডোজ নাম্বারলেস, তাহলে প্লটটা কেমন, বিচ ট্রিয়ে ভরা, সবুজ এবং অসংখ্য শ্যাডো যুক্ত, এইরকম একটা প্লটে তুমি কি করতেছো, দেখো দ্যাট দাও সিঙ্গেস্ট অফ সামার, দেখো প্রথমে এটা কিন্তু বর্ণনা করা হলো, তাহলে দাওটা কি, সেটা হচ্ছে অ্যাপোজিশন, কিন্তু এই পর্যন্ত কিন্তু হচ্ছে অ্যাপোজিশন, হ্যাঁ, আর এই দাও এর ভার্ব হচ্ছে কিন্তু সিঙ্গেস্ট মানে সিং, তাই বলছে দাও দ্যাট সিংস অফ সামার ইন ফুল থ্রটেড ইজ, ফুল থ্রটেড ইজ মানে কি, যে খুব গলা ছেড়ে গান করতে পারে, হ্যাঁ, থ্রট মানে কি আমাদের গলা না, কণ্ঠ, যে খুব ইজিলি গান করতে পারে, ইজিলি গান করা মানে কি খুবই সাবলীল ভাবে মন খুলে, হ্যাঁ, হৃদয় খুলে যে গান করতে পারে তাকে বলা হচ্ছে ফুল থ্রটেড। তাই বলছে যে তুমি এই যে এই সবুজ বনে ওই ড্রায়াডের মতো তুমি যেন সুরেলা কণ্ঠে গান করছো সামারের গান। সামার কি সবসময় কি ইংল্যান্ডের, দেখো এখানে কিন্তু স্প্রিং এর কথা কয়বার এসেছে বলো তো, আমরা যতগুলো কবিতা পেয়েছি সামারকে যে হারে বলা হয় স্প্রিংকে কিভাবে আনা হচ্ছে এ পর্যন্ত, সামারই ওদের স্প্রিং এর মতো, হ্যাঁ স্প্রিং এর মতো, তাই না, বিকজ ইট ইজ এনজয়েবল অ্যাজ উই এনজয় স্প্রিং ইন আওয়ার এশিয়ান কান্ট্রিজ, হ্যাঁ, এই এশিয়ান কান্ট্রিজে যেমন আমরা সামার স্প্রিংকে এনজয় করি, দে এনজয় সামার। সুতরাং এখানে দেখানো হচ্ছে যে আমি কিন্তু বেশি খুশি হয়েছি, দেখো সেন্টেন্সটা খেয়াল করো, ইট ইজ নট থ্রু দ্য এনভে অফ দ্য হ্যাপি লট, তোমার এই সৌভাগ্য দেখে ঈর্ষান্বিত হয়ে যে আমি কষ্ট পাচ্ছি তা কিন্তু নয়, বরং তুমি যে, তাই তো, সুরেলা কণ্ঠে গান করছো সামারের, সে গান শুনে তোমার খুশিতে অতিমাত্রায় খুশি হয়ে আমি একটু কষ্ট অনুভব করছি। এইভাবে কিন্তু সেন্টেন্সটাকে দেখানো হয়েছে, হ্যাঁ, এই দেখো বুঝতে পেরেছো কিনা সবাই? তারপরে এবার কি বলা হচ্ছে, তাহলে যেহেতু কবি কষ্ট পেয়েছেন, কষ্ট পাচ্ছেন সুখী হতে গিয়ে, হ্যাঁ, সুখী হতে গিয়ে দুঃখী হয়ে গেলেন, তাহলে কি করা যাবে, এখন পাখিকে
ধরে তো মার দেওয়া উচিত নাকি? এখন পাখিকে ধরে মেরে ফেলতে হবে, তা না হলে কবিকে এরকম কষ্ট দেয়, এটা কি আমরা সহ্য করতে পারি? ওকে, তো যাই হোক, বলতেছে এবার দেখো এই যে পাখির যে গান, এই গান স্যার কবিরেই মেরে ফেলা দরকার তো, হ্যাঁ, কবিরেই তাহলে মেরে আর মানে পাখিরই দেখে কষ্ট পাবে না, কোনো কিছু দেখেই কষ্ট পাবে না। আচ্ছা আচ্ছা, ও তো বেচারা মরেই গেল, এত ঈর্ষা মানে বেশি হিংসা করতো এই জন্য মারা গেছে নাকি? আচ্ছা, না কবি তো স্বীকার করে নিয়েছে যে আমি ঈর্ষান্বিত হয়ে না, বরং তোমার সুখে অতিমাত্রায় সুখ অনুভব করতে গিয়ে কষ্টটা পাচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি বাইরে রোদে পুড়ে খুব কষ্ট পাচ্ছিলাম, তুমি যখন আমাকে এসি রুমে নিয়ে আসছো না, এসি রুমে এসে আরো বেশি কষ্ট পাচ্ছি। কারণ কি? এখানে একটু বেশি ঠান্ডা। তো এরকম আর কি। ওকে, তাই বলতেছেন যে তোমার গান শুনে আমি এত মোহিত হয়েছি, এত হ্যাপি হয়েছি, এবং হ্যাপি হয়ে এমন মাতাল হয়ে গেছি হ্যাপিতে, যেন কি হচ্ছে, ও ফর আ ড্রট অফ ভিনটেজ। হ্যাঁ, ড্রট মানে কি আর ভিনটেজ মানে কি, এই যে ওয়ার্ডগুলোই আমাদের কাছে একটু সমস্যাজনক। ড্রট কি বলো? খরা? খরা। খরা বলো। জি স্যার। ড্রট মানে হচ্ছে ঢোক, ঢোক বুঝো? চুমুক দেওয়া। হ্যাঁ, ওই যে ঢোক গিলে না, এক পানি পান করলে যে ঢোক হয়, এক ঢোক বললে এক ঢোক দে না, একটু আরসি এক ঢোক খাই, ওই এক ঢোক যেমন বলি। আচ্ছা, কি হলো, তো এই আরসি কোলা বা অন্যান্য বা ড্রিঙ্ক করতে গেলে এক ঢোক খাই না, এই ড্রট মানে খরা চলে এসেছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু আর খরা বোঝাচ্ছে না। আমরা যদি এই যে দেখো এখানে বলছে আ সিঙ্গেল অ্যাক্ট অফ ড্রিঙ্কিং অর ইনহেলিং, এইটা হ্যাঁ, আর সিঙ্গেল অ্যাক্ট মানে এক ঢোক, এক ঢোক, দুই ঢোক, এরকম বলি না, ওইরকম। তাই বলছে শি ডাউনড দ্য রিমেইনিং বিয়ার ইন ওয়ান ড্রট, মানে এক ঢোকেই সে বাকি বিয়ারগুলো খেয়ে নিল। ডাউন মানে কি? দেখো ডাউন কিন্তু ভার হয়ে গেছে, এই ডাউন কি বলো তো? ডাউন মানে কি? ডাউন কি অর্থে? ডাউন তো প্রিপজিশন, নিচে পড়ে যাও। নিচে চলে যাওয়া মানে কি? গিলে ফেলা। তাহলে পানি পান করলে তো নিচের দিকে যায়, তাই না? তাই এখানে ভার্ব হিসাবে ডাউন করা হয়েছে। ডাউন মানে কি? গিলে ফেলা। মানে সে এক ঢোকে বাকি বেয়ার গিলে ফেললো। হ্যাঁ, এইভাবে। তাই বলতেছে এমন ভাবে আমি মাতাল হয়ে গেছি তোমার ইয়াতে, যেন ফর আ ড্রট অফ ভিনটেজ। এই ভিনটেজ মানে কি? ওই যে মাদক, তাই না? দেখো এই যে রিলেটিং টু আর ডেনোটিং ওয়াইন অফ হাই কোয়ালিটি, যেটা হচ্ছে হাই কোয়ালিটির। হ্যাঁ, তাই বলতেছে যেন আমি এক ঢোক ভিনটেজ যেন আমি পান করেছি, এবং যেটা কি করা হয়েছে, দ্যাট হ্যাড বিন কুলড আ লং এজ, যেটা ঠান্ডা করা হয়েছে, যেটা বানানো হয়েছে অনেক দিন ধরে, ইন দ্য ডিপ ডেলভ আর্থ। যেটা মাদক কিভাবে তৈরি করা হয় সেটা জানো? এমনিতে বিশেষ করে মাদক কিভাবে তৈরি করা হয়, মদ, কোন কিছু মানে পচানো, মূল কথা হলো, তাই না? কোনো কিছুকে বিশেষ করে আমি দেখেছি, বিশেষ করে উপজাতিদের মধ্যে যেগুলো আছে সিস্টেম, আমি দেখেছি, আমি যখন বগুড়ায় ছিলাম, তোমরা তো যারা দিনাজপুরের দিকে আছো বা গাইবান্ধার দিকে আছো, ওইদিকে কিন্তু অনেক সাঁওতাল উপজাতিটা বসবাস করে, বা রাজশাহীর, আমি গিয়েছিলাম ঘুরতে এর আগে, পায়তাপুকুর বলে একটা এলাকা আছে, ওখানে ছিলাম বেশ 5-7 দিন। ওখানে পুরো গ্রামটাই হচ্ছে সাঁওতালদের বসবাস। তা ওরা ওই হাঁড়িয়া বলে, বুঝতে পারছো? হাঁড়িয়া মানে ভাত পচায়ে ওটাকে দিয়ে ইয়া করে, ওর যে রসটা হয় ওটা পান করে, ঠিক আছে? চাইনিজরা এটাকে কি রাইস ওয়াইন নাকি এটা বলে? বাংলা বলে, বাংলা। হ্যাঁ, যা বিভিন্ন নামে পরিচিত হতে পারে, আমি তো এগুলো তত জানি না, জাস্ট আমি দেখেছিলাম। তো ওইরকম ভাবে সেটা কি করা হয়, প্রথমে ভাতটাকে একটা হাঁড়ির ভিতরে মাটির পাত্রে দিয়ে ওটা মাটিতে পুঁতে রাখা হয়, বুঝতে পারছো? সিস্টেম আছে কতদিন ধরে পুঁতে রাখা হয়, দিয়ে ওটা পচে যায়, গাজন হয়ে যায়, পরে ওটাকে চিপে ওর যে রসটা হয় সেখানে আরো অন্যান্য উপাদান মিশিয়ে তারা পান করে। আর এইটা যখন পান করে, বিশেষ করে ওই উপজাতি লেভেলের, ওইটার সাথে তারা আরেকটা জিনিস খায়, বুঝতে পারছো? সেটা হচ্ছে একটা ওই যে কি বলবো, শূকরের মাংস সাথে ওটা খায়। মানে ওরা খুব এটা এনজয় করে। তাই ঠিক ওইরকম, তাই কবি সেটা বলতে আছে যে দ্যাট হ্যাড বিন কুলড আ লং এজ, মানে অনেক দিন ধরে ওই ঠান্ডা করার জন্য বা গাজন করার জন্য মাটির নিচে যে অনেক দিন ধরে পুঁতে রাখা হয়েছিল, সেটা থেকে যে তৈরিকৃত যে ভিনটেজ, সেটা যেন আমি পান করেছি। হ্যাঁ,
এই জন্য আমি এরকম মাতাল লাগছে, এরকম ব্যথা যেন আমি অনুভব করছি, আমি জানি এরকম ভাবে কি হয়েছে যে ড্রাঙ্ক, হ্যাঁ, যেন আমি সেই ডাল অপিয়েট আমি যেন পান করেছি, পান করে পুরো অবসন্ন হয়ে গেছি। আসলে কি এখানে কবি ড্রাঙ্ক করেছেন বলে বলছেন, না ওইরকম বোধ করছেন বলে বলছেন? ওরকম বোধ অনুভূতি তিনি ফিল করেছেন। তার মানে কি এই অনুভূতিটা যদি কেউ ড্রিঙ্ক না করে থাকে সে কি বুঝবে যে এরকম অনুভূতি হয়? আমি কোনোদিন ড্রিঙ্ক করি নাই, আমি কি বুঝতে পারবো এটা আসলে কেমন অনুভূতি দেয়? তার মানে স্যার আগেকার যুগে যারা কবি ছিল তারা সবাই এই নেশা ভান করতো। হ্যাঁ, মানে ওটা এখন বিষয়টা হলো এটা ছিল কি, এটা এক ধরনের ড্রিঙ্কের মতো ছিল। মানে মূল কথা হলো কিছু কিছু বিষয় আছে যেটা একটা সমাজে প্রচলিত থাকে, হ্যাঁ, যেগুলো তারা ওইভাবে খায়। যেমন আমরা ইজিলি এখন খাই কেমন টাইগার বা বিয়ার, এগুলো খায় না মানুষ এখন। ওটা যেমন আমরা ড্রিঙ্ক আসলে খাচ্ছি, বা তোমার এই যে কোকা কোলা বা হচ্ছে 7 আপ, পেপসি আমরা যেমনটা খাচ্ছি, ঠিক ওইরকম ভাবে বিভিন্ন উপজাতি আছে বাংলাদেশেই, আবার বিভিন্ন দেশীয় কালচার আছে যেখানে ড্রিঙ্কটা যেন খুবই স্বাভাবিক, যেখানে তারা ড্রিঙ্কগুলো তৈরি করে কি দিয়ে, এই যে বিশেষ করে আঙ্গুর ফল পচিয়ে ওয়াইন। মানে কি ওয়াইনটা মানেটা কি বলো দেখি? ওয়াইন মানে আমরা আসলে কি বলি? ওয়াইনটার মিনিং কি? দেখো এখানে ওয়াইনটা হচ্ছে কি অ্যান অ্যালকোহলিক ড্রিঙ্ক মেড ফ্রম ফার্মেন্টেড গ্রেপ জুস। ফার্মেন্টেড মানে কি ওই যে গাজন পচানো, তাহলে হচ্ছে গ্রেপ মানে কি আঙ্গুর পচিয়ে, তাই তো, যে অ্যালকোহলিক ড্রিঙ্কটা তৈরি হয় সেটাই হচ্ছে ওয়াইন। তাহলে সেটা তো ভাইনও বলে স্যার। ভাইন তো হচ্ছে গাছটার নাম, ভাইন তো হচ্ছে লতা বা ওইটাকে নাম। আমরা তো ওই যে জন কিটসে পেয়েছিলাম না, জন কিটসেরই তো আমি আবার বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে অটাম কবিতায়। হ্যাঁ, অটাম কবিতায় পেয়েছিলাম। হ্যাঁ, দেখো বলছে কি ক্লাইম্বিং অর ট্রেলিং উডি স্টিম প্ল্যান্ট, এটা একটা প্ল্যান্ট, ভাইন হচ্ছে প্ল্যান্ট, আর ওখানে যেটা হয় সেটা গ্রেপ, আর গ্রেপ থেকে গ্রেপটা ফার্মেন্ট করার মাধ্যমে যে জুসটা হয় সেটাকে বলা হচ্ছে ওয়াইন। ঠিক আছে, তাই এখানে বলছে যেন টেস্টিং অফ ফ্লোরা। অটামে পেয়েছিলাম স্যার। সরি বলো। হ্যাঁ স্যার ডেলবিট কি? বুঝলাম না। ডিপ ডেলবিট। ডিপ মানে খুব গর্ত করে গভীরে পোতা। ডিপ মানে কি গভীরে, আর ডেলভ মানে কি পুঁতে দেওয়া। ঠিক আছে, তাই ডিপ ডেলভ আর্থ মানে কি খুব গভীর মাটিতে পুঁতে রাখা, অনেক গর্ত করে ওখানে পুঁতে রাখা, এটা হচ্ছে ডিপ ডেলভ। ঠিক আছে, জি স্যার, বাংলা ওয়াইন যে মানে যেভাবে তৈরি করে এভাবে মনে হয়। তা বলছে টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন। যেন আমি দেখো কতগুলো সেন্স এখানে বলা হচ্ছে। টেস্টিং অফ ফ্লোরা, ফ্লোরা কি? বসন্তের ফুল। টেস্টিং অফ ফ্লোরা, ফ্লোরা মানে ফুল জাতীয় কিছুকে বোঝানো হচ্ছে, তাই তো? অনেকগুলো ফুলের সমন্বয় যেটা নির্দেশ করছে স্প্রিংকে বা ওই ফুলের একটা পরিবেশকে। আর একটা হচ্ছে কান্ট্রি গ্রিন, কারণ সামারে বা স্প্রিং এ কেমন থাকে, পুরো সবুজ পরিবেশ থাকে, যেখানে কি হয় ডান্স অ্যান্ড প্রোভেঙ্কাল সাং, মানে যেখানে এই ভিনটেজ ড্রিঙ্ক করার মাধ্যমে মানুষেরা এই বসন্ত বা সামারের, যেটা আমরা বলতেছি সামার ঋতুতে কি করে, সবাই মাতালের মতো করে ডান্স করে। প্রোভেঙ্কাল সং, প্রোভেন্স হচ্ছে একটা এলাকার নাম, সেই এলাকাকে বলা হচ্ছে, মানে সেই এলাকা আবার বিখ্যাত এই ধরনের ডান্স এলাকা। মানে অনেক সময় আছে না, যেমন ব্রাজিলে এক ধরনের ডান্স খুব পরিচিত, বলো তো সেইটার নাম কি? ব্রাজিলের ওই যে ফুটবল আসলে আমরা খুব বলি, জানা আছে? আমি নামটা ভুলে গেলাম। তাই এলাকা ভিত্তিক এরকম অনেক, যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন নাম আছে, হ্যাঁ, ঝুমুর ডান্স, হ্যাঁ, বা এই জাতীয়। তারপর হচ্ছে ওই যে নৌকা বাইচের সময় এক ধরনের ডান্স করে, কি ধরনের নামটা আমি যা এগুলো ভুলে গেছি। এরকম বিভিন্ন এলাকা ভিত্তিক গান আছে, ডান্স আছে, যেগুলোকে আমরা স্মরণ করি যে ওই এলাকার এটা হচ্ছে ঐতিহ্য, এবং এই ঐতিহ্যের সাথে মিল রেখে তারা যেভাবে আনন্দ করে, হ্যাঁ, মাতলামি পর্যায়ে চলে যায় যে আনন্দটা, সেইটা যেন কবি এখানে ফিল করছেন। তাই বলছি দেখো, সান বার্নড মার্থ,
সানবার্ন কি বলতো? সানবার্ন মানে রোদে পড়া। রোদে পোড়া। মানে এখানে দেখানো হচ্ছে যে মানুষ মানে কি বলবো, এখানে সানবার্ন বলতে হচ্ছে সেই মানুষগুলোকে বোঝাচ্ছে যেগুলো হচ্ছে ব্ল্যাকি পিপল। হ্যাঁ, সেই ব্ল্যাকি পিপলেরা এই ধরনের ভিনটেজ পান করে যে মাতলামির মতো, হ্যাঁ, তারা কি করে ডান্স করে, গান করে, হ্যাঁ, ঠিক ওই রকম একটা অনুভূতি যেন আমিও ফিল করছি। মানে এখানে ওই পুরো ব্যাপারটা বলা হয়েছে জাস্ট অনুভূতিটাকে প্রকাশ করার জন্য, যে তারাও তো হ্যাপি হয়, তাহলে নেশা করেও যে মানুষ হ্যাপি হয়, তাই না? সেই হ্যাপিনেসটা আমি যেন ফিল করছি ঠিক ওই রকম, যেমন একজন মানুষ গভীর ড্রাঙ্ক হয়ে সে না নেচে গিয়ে আনন্দ অনুভব করে। তো আমিও ঠিক ওই রকম আনন্দ অনুভব করছি এখানে। হ্যাঁ বলো। স্যার আমাদের এখানে না কারেন্ট নেই, ল্যাপটপে চার্জ নেই, আমি কি লিভ নিব? নিতে পারো, যদি কারেন্ট না থাকে তাহলে তো অবশ্যই লিভ নিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, এবার কি বলা হচ্ছে? ও ফর আ বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ। দেখো সবকিছু নেশা দ্রব্যের কথা বলা হচ্ছে। ফুল অফ দ্য ট্রু, দ্য ব্লাশফুল হিপোক্রিন উইথ বিডেড বাবলস উইঙ্কিং এট দ্য ব্রিম অ্যান্ড পার্পল স্টেইনড মাউথ দ্যাট আই মাইট ড্রিঙ্ক। এবার মূল কথা আসছে না? তাহলে এখানে তাহলে তিনি প্রথম ভিনটেজ বলেন কি? আর ড্রট অফ ভিনটেজ, যে ভিনটেজের সাথে তিনি এতদূর পর্যন্ত কথা বললেন, এই পর্যন্ত। তারপরে আরেকটা সেন্সে আসলেন, ও ফর আ বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ। এই বিকার ফুল মানে কি? ওই যে কাপে করে তারা পান করে, তাই না? এই ওয়ার্ম সাউথ বলতে কি বোঝানো হচ্ছে বলো দেখি? ওয়ার্ম সাউথ বলতে এটা সাউদার্ন, তাই তো, অঞ্চলের মানুষেরা যে ড্রিঙ্কটা করে থাকে সেটাকে বলা হচ্ছে, সেটাকে রেফার করতে ব্যবহার করা হচ্ছে ওয়ার্ম সাউথ। এই ওয়ার্ম সাউথ কোন দিকে? উষ্ণ অঞ্চল। উষ্ণ অঞ্চল কোন দিকে? আফ্রিকা না? জি স্যার। হ্যাঁ, ওই এলাকার লোকে বোঝাচ্ছে। ওখানকার মানুষ যে ওয়াইন, এই দেখো সরাসরি ওয়াইনের কথা কিন্তু বলা হয়নি, বলা হচ্ছে বিকার ফুল। বিকার মানে পাত্র, তাই না? একটা কাপ, যে কাপে করে ওয়ার্ম সাউথ আমি চাচ্ছি, ফুল অফ দ্য ট্রু ব্লাশফুল হিপোক্রিনি, যেটা দেখতে অনেকটা ব্লাশফুল। এখন সেটা মানে কবি যেমনটা দেখেছে তেমনটা কালার বলছে, এখানে ব্লাশফুল দিয়ে আসলে কালারকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? তাহলে যেটা হচ্ছে, এখন আমরা একটু দেখে আসি, হ্যাঁ, একটু ইমেজটা দেখে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখো এই কালার আসে কিনা। ব্লাশফুল হিপোক্রিনি আসছে। আচ্ছা, ওটা আমাদের দরকার নেই, আগে আমি এটা দেখি। এই যে ওয়াইনের যে কালারটা বিশেষ করে আমরা এই জায়গায় একটু দেখি, হ্যাঁ, এইটা ওই যে এখন মানুষ বিশেষ করে ওই যে ড্রাগন ফল খাও না মানুষ? ড্রাগন ফল তো খায় নাকি? জি স্যার। ড্রাগন ফল খাইলে কি অবস্থা হয় বলো তো? ওর যা ক্ষমতা, কি কি ঘটে বলতে পারবা? ড্রাগন খাইলে কি কি হয়? লাল হয়ে, জিভটা লাল হয়ে যায়। শুধু জিভ লাল হয় না, অনেক কিছু লাল হয়ে যায়, বুঝতে পারছো? যদি কেউ প্রথম ড্রাগন খায় না, সে কিন্তু যদি এই জিনিসটা না জানে, সে মনে করবে আমার মনে কোনো রোগ হয়ে গেছে, বুঝতে পারছো? আমি আর ওটা বললাম না, তোমরা একটু ড্রাগন ফল খেয়ে একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা মনে হবে যেন কোনো রোগ হয়েছে। হ্যাঁ, মুখ এমনি তো জিভ, দাঁত কোনায় কোনায় মনে হচ্ছে সব বীজে যে বীজগুলো থাকে লেগে যায়, তো ওইরকম একটা কালার বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাহলে ব্লাশফুল হিপোক্রিন বলতে আমি কি বলছি একটু দেখি। মানে তিনি ব্যাপক পরিমাণে এই মিথোলজিক্যাল সেন্সটা ইউজ করেন, এই জন্য এই যে হেলিনিজম বলে একটা যে তত্ত্ব, এটা কিন্তু তার ইয়াতে আসবে। হ্যাঁ, দেখো, হি কলস হিজ ইমাজিন বিকার অফ রেড ওয়াইন। তাহলে রেড ওয়াইন বলতে এটা তিনি এখানে ব্যবহার করছেন, দ্য ব্লাশফুল হিপোক্রিন শব্দটা ইউজ করেছেন। দ্য ট্রু হিপোক্রিন ইজ দ্য ফাউন্টেন অফ দ্য muses on Mount Helicon. So kids believe that wine is the water of inspiration for him, allowing him to sing like the nightingale, in full throated ease. তাহলে এখানে মেনলি হিপোক্রিন বলতে আমরা ওই ওয়াইনকে বোঝাবো, ঠিক আছে? যে ফুল অফ দ্য ট্রু, দ্য ব্লাশফুল হিপোক্রিন উইথ বিডেড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম। মানে কি, অনেক সময় যদি আমরা কফি খাইতো নাকি, তো কফি মনে করো গরম কফি যখন কাপে ঢেলা হচ্ছে, কাপে ঢেলতে গিয়ে কি হয়, যখন একদম কানায় কানায় ভর্তি হয়ে যায়, তখন তার উপরে যে বাবলগুলো ওঠে, বাবলগুলো মনে হয় না যে একদম মানে বিডের মতো গোল গোল,
হুম, তাই সেটা বলতেছে যে একদম বিকার বা পাত্রটা একদম কানায় কানায় পূর্ণ, এবং ওই ওয়াইনটা ঢালার কারণে ওই পাত্রের যে ব্রিম বা হচ্ছে কি বলবো এগুলো, ব্রিম মানে কি কি বোঝায়, বাংলা কথা কি বলি আমরা, ধার, কিনারা। হ্যাঁ কিনারা, ওই কিনারায় যেন ওই বাবলগুলো কি হচ্ছে, বিডেড বাবলগুলো যেন উইঙ্কিং করছে। উইঙ্ক মানে কি, যেন আমার দিকে তাকিয়ে আছে, উইঙ্ক করা, উইঙ্ক অ্যাট, হ্যাঁ। তাই বলতেছে অ্যান্ড পার্পল স্টেইনড মাউথ, এবং যখন এটা পান করা হয় না, ওই যে বললাম যেমন করে ড্রাগন ফল কালে যেমন জিভ ঠোঁট সব লাল হয়ে যায়, ওইরকম পার্পল স্টেইনড মাউথ হয়ে গেছে, যেন ওই কাপটা বা বিকারের চারপাশের যে ঠোঁটটা বা মাউথটা ওটাই যেন একটা কালার হয়ে গেছে, হ্যাঁ। মানে একটা তিনি বোঝালেন যে কি ধরনের, মানে পুরো একটা ইমেজ তিনি তৈরি করে ফেললেন যে ওয়াইনটা কেমন হতে পারে। তা এতক্ষণ তিনি কথা বললেন দুইটা জিনিসের জন্য, এতগুলো কথা আমার প্রয়োজনই নাই, মাত্র তিনি দুটা জিনিস বলতেছেন যে আমি এমনভাবে তোমার এই সুন্দর গান শুনে সুখী যে মনে হচ্ছে যেন আমি এক ঢোক ভিনটেজ ড্রিঙ্ক করেছি, অথবা একটা বিকার ফুল অফ সাউথ মানে ওয়ার্ম সাউথ বা ওয়াইন যেন আমি পান করেছি। এই যে বলছে দ্যাট আই মাই ড্রিঙ্ক, যেন মনে হচ্ছে আমি যেন এগুলোকে ড্রিঙ্ক করেছি, আর ড্রিঙ্ক করে লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, এবং আমি যেন পৃথিবীকে অদৃশ্য অবস্থায় ছেড়ে গেছি, মানে যেন আমি পৃথিবীর বাইরে চলে গেছি, হ্যাঁ, লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন অ্যান্ড উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ডিম। তাহলে একজন মানুষ ড্রিঙ্ক করার মাধ্যমে যেভাবে মাতাল হয়ে যায়, তার যে স্বাভাবিক চিন্তা ভাবনাটা হারিয়ে ফেলে এবং মনে হয় সে অন্য কোনো জগতে চলে গেছে, ঠিক তোমার গান শুনে আমারও তেমনটাই মনে হচ্ছে যে আমি যেন ওইরকমভাবে ড্রিঙ্ক করেছি, এবং ড্রিঙ্ক করে এই পৃথিবীটাকে যেন আনসিন অবস্থায় ছেড়ে গেছি, এবং ছেড়ে গিয়ে তোমার সাথে উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ডিম, এবং এই গভীর জঙ্গলে যেন তোমার সাথে আমি হারিয়ে গেছি। তাহলে আসলে কি কবি জঙ্গলে চলে গেছে, নাকি কল্পনায় কবি পাখির সুরের সাথে নিজেকে জঙ্গলের ভিতরে হারিয়ে ফেলেছেন? কোনটা? কল্পনায়। মাতাল হলে যেমন আমরা বাস্তব জগৎ ছেড়ে অন্য জগতে চলে যাই, কবি যেন তাহলে কবির এই মাতলামি জিনিসটা কি আসলে ওয়াইন, নাকি এই সুইট সং অফ সুইট সং অফ ড্যাফোডিল, তাই না? তাহলে তিনি যে বনে হারিয়ে গেলেন, এটা কি বাস্তবতায় না কল্পনায়? কল্পনায়, পাখির গানের সাথে। এই দি বলতে কাকে বোঝানো হচ্ছে? নাইটিঙ্গেল পাখিকে না, যে উইথ দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ডিম, ডিম মানে কি গভীর অন্ধকারাচ্ছন্ন এই জঙ্গলে আমি তোমার সাথে যেন হারিয়ে গেছি, আমি যেন আর আমার বাস্তব জগতে নেই। স্যার পুরোটার সময় যে মাতাল হয়ে গেছে বুঝাইতে চাইলো, পুরোটাই কি এই নাইটিঙ্গেল পাখির গানের সুরে? হ্যাঁ, এই যে এখানে যে নেশাদ্রব্যের কথা বলা হয়েছে, নেশাদ্রব্য পান করে কি তিনি আসলে হয়েছেন, না ওই পান করে যেমন মাতাল হয় তেমনটা বোঝাতে তিনি এই কথাগুলো ইউজ করেছেন? কোনটা? তিনি কি সত্যি এখানে যেগুলো মাদকের কথা বলা হয়েছে ওগুলো তিনি পান করেছেন, নাকি ওইগুলো ইমাজিন করছে? হ্যাঁ, ইমাজিন করছে যে এই এলাকার মানুষগুলো এই ধরনের ড্রিঙ্ক পান করে, তাই তো ড্রিঙ্ক করার মাধ্যমে যেমন বাস্তব জগতে হারিয়ে মাতাল হয়ে যায়, আমিও ঠিক এই যে মাইট বলা হয়েছে না, আই মাইট ড্রিঙ্ক, আমিও যেন ওইগুলোকে পান করেছি। আসলে কবি এখানে কোনো মাদক পান করেননি, বরং ওই যে সঙের দ্বারা এত অ্যামেজড হয়েছেন, এত ওয়ান্ডারস্ট্রাক হয়েছেন যে মনে হচ্ছে যেন তিনি মাতাল হয়ে গেছেন, এবং মাতাল হয়ে তিনি যেন এই জগৎ ছেড়ে কোথায় যেন আনসিন অবস্থায় চলে গেছেন, এবং বিশেষ করে তিনি যেন জঙ্গলে পাখির সাথে হারিয়ে গেছেন। যেমন করে, কারণ কি গভীর জঙ্গলে পাখি গান করলে আমরা কি পাখিকে খুঁজে পাবো? বলো, এই ছোট্ট যে আমরা পাখি দেখলাম, এই নাইটিঙ্গেল পাখি, একে কি গভীর জঙ্গলে খুঁজে পাওয়া সম্ভব? তাহলে পাখিকে আনসিন অবস্থায় আমরা পাই, যে তার গান শুনতে পারি, কিন্তু তাকে আমরা দেখি না। ঠিক একইভাবে আমিও যেন আনসিন অবস্থায় এই পৃথিবী ছেড়ে তোমার সাথে জঙ্গলে হারিয়ে গেছি। এই পৃথিবী মানে কি আমার বাস্তব জগৎ, আমার বাস্তব অবস্থানটাকে ত্যাগ করে আমি যেন অবাস্তব জগতে কল্পনায় তোমার সাথে হারিয়ে গেছি অন্ধকারের মধ্যে, অন্ধকার বা ডিম ফরেস্টের ভিতরে। হ্যাঁ, এরপর কি হচ্ছে? ফেড ফার অ্যাওয়ে, তারপরে আস্তে আস্তে আমি আরো দূরে চলে যাচ্ছি, ডিজলভ, আমার কাছে মনে হচ্ছে আমি যেন অবসন্ন হয়ে সবগুলো কিসের সাথে যেন ডিজলভ, মানে বুঝো তো ডিজলভ মানে কি? দ্রবীভূত হওয়া। হ্যাঁ, মানে মনে করো তুমি করলা কি, এক চিমটি লবণ পানির ভিতরে দিয়ে দিলা, কি হবে কিছুক্ষণ পরে?
স্যার মিশে যাবে। মিশে যাবে। ওইরকম ভাবে মনে হচ্ছে আমিও যেন ডিজলভ হয়ে যাচ্ছি সবকিছুর সাথে। হ্যাঁ, দেখো ডিজলভ মানে কি, এই যে বিকাম অর কজ টু বিকাম ইনকর্পোরেটেড ইনটু লিকুইড সো অ্যাজ টু ফর্ম আ সলিউশন, মানে মিলে যাওয়া। হ্যাঁ, বা ক্লোজ ডাউন বা ডিসমিস, কোনো কিছুর সাথে একদম লাগোয়া হয়ে যাওয়া, যে সেপারেট করতে না পারা। তাই তিনি কবি বলছেন কি, যে আমি কল্পনায় আমি যেন ওই জঙ্গলের ভিতরে ফেড হয়ে যাচ্ছি আরো গভীরে, এবং জঙ্গলের সাথে মিশে যাচ্ছি, অ্যান্ড কোয়াইট ফরগট, এবং যেন ভুলেই যাচ্ছি হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাজ নেভার নন। ঠিক যেমন করে এই গভীর জঙ্গলে পাতার ভিতরে তোমাকে আমরা খুঁজে পাই না, এরকম আর কি। ঠিক ওরকম ভাবে আমিও যেন ডিজলভ হয়ে যাচ্ছি, আমিও যেন ফেড হয়ে যাচ্ছি এবং সবকিছু ভুলে যাচ্ছি। হ্যাঁ, কেমন ভাবে ভুলে যাচ্ছি? হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাস্ট নেভার নন, যে তুমি এই গভীর জঙ্গলে বসবাস করে যেগুলো তুমি আজ পর্যন্ত জানো না। কি বলে যাচ্ছি আমি? আমার দুঃখ কষ্টগুলো বলে যাচ্ছি, যেগুলো তুমি কখনো আঁচই করতে পারো না। কেমন? দ্য ওয়ারিনেস, দ্য ফেভার অ্যান্ড দ্য ফ্রেট, যেগুলো তুমি কখনো জানো নি এই গভীর জঙ্গলে লিভসের মধ্যে বসবাস করার কারণে। কিন্তু আমি জানি ওয়ারিনেস কাকে বলে, ফেভার কাকে বলে, ফ্রেট কাকে বলে, অ্যান্ড হিয়ার হোয়ার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন, এবং যেখানে মানুষ কি করে, একসাথে বসে একে অন্যের শুধু দুঃখে কষ্টের গল্প শোনে। হ্যাঁ স্যার, ফ্রেট মানে কি বলো? আনস্টেডিনেস। হ্যাঁ, মানে কি মাঝে মাঝে আনকনশাস হয়ে পড়া। ওই যে আমরা বলি না, কি বলে ওটাকে, মৃগী রোগীরা যেমন হয় না, হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, হঠাৎ হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলা, হঠাৎ হঠাৎ করে সব জ্ঞানে, তাই তো, অজ্ঞান হয়ে পড়া, এটাগুলো হচ্ছে ফ্রেট। আর এখানে এটা বোঝাতে মানে ব্যবহার করা হয়েছে এমন কিছু দুঃখ কষ্ট যেগুলো আমাদেরকে এরকম ভাবে, মানে কি, আমাদের সেন্সলেস, অসুস্থ করে দেয়। তাই বলছে যেগুলো তুমি কখনো জানোনি, হ্যাজ নেভার নন, দ্য ওয়ারিনেস, যেগুলো আমি জেনেছি, দ্য ওয়ারিনেস, দ্য ফেভার, দ্য ফ্রেট, এবং আমি এমন জায়গাতে বসবাস করি যেখানে একজন মানুষ আর একজন মানুষের কাছে বসে শুধুমাত্র একজন আর একজনের কাতরানি শুনে। কাতরানি শুনে মানে কি? দুঃখের গল্প শুনে মাত্র। তাহলে এই যে ওয়ারিনেস, তাহলে কবির মতে কি, এই পাখি কখনো আমাদের মতো জরা জীর্ণতা অনুভবই করেনি, পাখির যেন কোনো কষ্টই নেই, পাখির যেন কোনো দুঃখই নেই। আর আমরা বাস্তব জগতে কি করি? বিভিন্ন ধরনের কষ্টের শিকার হই, বিভিন্ন ধরনের অসুস্থতার শিকার হই, এবং আমরা মানুষেরা কখনো সুখের গল্প করতে পারি না, সবসময় দুঃখের গল্পই করি। কারণ কি? এখানে হোয়ার পালসি শেক্স আ ফিউ, যেখানে মানুষকে, পালসি মানে কি বুঝো তো? পালসি কোন রোগ? প্যারালাইজড স্যার। হ্যাঁ, প্যারালাইজড, তাই তো, পালসি হয়ে পড়া। শেক্স আ ফিউ, স্যাড, আমরা মানুষ হয়ে পড়ি স্যাড, অর লাস্ট গ্রে হেয়ারস, এবং আমরা একসময় আমাদের হেয়ারগুলোকে গ্রে করে ফেলি। মানে কি? আমরা বয়সের সাথে সাথে আমরা যৌবন হারিয়ে বৃদ্ধ হয়ে পড়ি। যেখানে কি হয়, ইউথ গ্রোজ পেল, যেখানে ইউথেরা সময়ের সাথে সাথে তাদের সৌন্দর্য হারিয়ে ফেলে, এবং সাথে সাথে কি হয়, যে স্পেকটার্স থিন অ্যান্ড ডাইজ, তাদের যৌবনের যে শক্তি সামর্থ্য হারিয়ে তারা কঙ্কালসার হয়ে পড়ে, এবং একসময় তারা মারা যায়। কারা মারা যায়? পাখিরা নাকি মানুষদের কথা বলা হয়েছে? মানুষদের। এখানে কিন্তু দুঃখের কথাগুলো বলা হয়েছে। হোয়ার বাট টু থিঙ্ক, যেখানে মানুষ চিন্তা করে, কিসের চিন্তা? ইজ টু বি ফুল অফ সরোজ, যেখানে মানুষ কষ্ট বা দুঃখের ছাড়া চিন্তাই করতে পারে না। অ্যান্ড লিডেন আই ডিসপেয়ার্স, এবং মানুষের চোখের মুখে যেন শুধু হতাশার লিডের মতো যেন চেপে থাকা ছাড়া অন্য কিছু দেখাই যায় না। মানে দুঃখ যেন লিডের মতো মানুষের কি ফেসের উপরে, অ্যাপিয়ারেন্সে যেন লেগে থাকে, এবং আমরা যেখানে দুঃখ কষ্ট ছাড়া যেন চিন্তাই করতে পারি না। বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরোজ, মানে চিন্তা করা মানেই দুঃখ করা, যেন হ্যাপিনেসের চিন্তা আমরা করতেই পারি না। কারণ কি? হোয়ার বিউটি ক্যান নট কিপ আওয়ার লাস্ট্রাস আইজ, কারণ আজকে যাকে আমরা বিউটিফুল বলছি তারও যে সুন্দর চোখ, সেই চোখটাকেও সে কখনো তার এই সৌন্দর্য কখনো ধরে রাখতে পারে না। কিপ মানে কি? ধরে রাখে। হ্যাঁ, কিপ আর লাস্ট্রাস আইজ মানে কি? তার এই চোখের সৌন্দর্য বা তার যে অ্যাপিয়ারেন্স, এখানে চোখের সৌন্দর্য শুধু বলা হচ্ছে, কিন্তু এটাকে যদি আমরা মনে করি এটা সিনেকডোকি হিসাবে, আসলে পুরোপুরি তার বিউটিকে বোঝানো হচ্ছে। যেখানে বিউটি তার সৌন্দর্য ধরে রাখতে পারে না, যেখানে ভালোবাসা, আজকে যদি ভালোবাসি কালকে এটা দুঃখ ছাড়া আর কিছুই দেয় না। লাভ পাইন, পাইন মানে কি? কষ্ট পাই। জাস্ট
আগামীকাল, মানে আজকে খুব আনন্দ পেলাম, আজকে খুব ভালোবাসায় মোহিত হয়ে গেলাম, কালকে গিয়ে দেখাচ্ছে সেই ভালোবাসায় আমাকে ছ্যাঁকা দিয়ে দিচ্ছে, নাকি সেই ভালোবাসায় আমাকে দুঃখ দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমরা মানুষ, যেগুলো তুমি কখনো কি করনি, জানোই নি, কারণ তুমি আমাদের জগতে বসবাস করো না, তুমি বসবাস করো মানব সমাজের বাইরে কোথাও। এই জন্য তুমি মানুষের এই দুঃখ কষ্ট জরা জীর্ণতা তুমি তো দেখোই নি। এই জন্য তোমার যে সুখের গান, এই গানটা শুনে আমি এই দুঃখ কষ্টের মধ্যে এত বিশাল হ্যাপিনেস পাচ্ছি যে মনে হচ্ছে যেন আমি মাতাল হয়ে গেছি, আমি যেন তোমার সাথে মিশেই গেছি, আমি যেন সবকিছু ভুলে গেছি, আমিও যেন তোমার মতো এই দুঃখ কষ্ট সবকিছু ভুলে গেছি আপাতত এই মুহূর্তে। নেশা করলে যেমন মানুষের দুঃখ কষ্ট ভুলে যায়, নেশা করে কারা বেশি বলো? আরো বেশি দুঃখ কষ্ট কাটে যারা ছ্যাঁকা খায় বেশি, নাকি বাংলা সিনেমার মতো, যারা দুঃখ কষ্ট ভোলার জন্য মানুষ নেশা করে। ওকে, তারপরে কি হচ্ছে, এইভাবে কবি বলতে আছেন যে আমিও যেন আমার এই জাগতিক দুঃখ কষ্ট ভুলে তোমার সাথে যেন ফেড হয়ে গেছি, তোমার সাথে যেন ডিজলভ হয়ে গেছি, এবং আমিও আমার এই সবগুলো জিনিস ভুলে গেছি যেগুলো আমি তো জানতাম, তুমি তো জানতাই না যেগুলো কি জিনিস। এরপরে কি হচ্ছে, অ্যাওয়ে অ্যাওয়ে, আর এইভাবে আমি আস্তে আস্তে দূরে দূরে কি হচ্ছে হারিয়ে যাচ্ছি, কারণ ফর আই উইল ফ্লাই টু দি, কারণ আমি তো তোমার কাছে উড়ে যেতে চাচ্ছি, কারণ আমি তোমার কাছে উড়ে যেতে চাচ্ছি। তা উড়েটা যাবো কিসে করে? প্লেনে করে, হেলিকপ্টারে করে, কিসে করে যাব তার কাছে আমি? ইমাজিনেশনে। সেটা বলা হবে যে কিসে যাব। দেখো, নট চ্যারিয়টেড বাই ব্যাকাস এন্ড হিজ পার্টস। হ্যাঁ, আমি তো প্লেনে চড়ে যাব না। দেখো, ব্যাকাস মানে বুঝো, হু ইজ ব্যাকাস? গ্রিক মিথোলজিতে বিশ্বাস করা হয় কোনো দেবতা ওই যে ডিওনিসাস, আমরা পড়েছিলাম মনে হয় শেলি পড়তে গিয়ে, তাই না? ওয়েস্ট উইন্ড পড়তে গেলে আমরা পড়েছিলাম ডিওনিসাসের কথা। হ্যাঁ, দেখো, রোমান গড অফ ওয়াইন, তাই তো? মনে করা হয় তার একজোড়া ইয়া আছে, চ্যারিয়ট আছে তার, নাকি? আমি একটু চ্যারিয়টটা দেখি। হ্যাঁ, ব্যাকাস চ্যারিয়ট, CHARIOT। দেখো, টাইগার্স বা প্যান্থার্স মানে বাঘে টানা, এই যে এরকম। হ্যাঁ, যে ব্যাকাসের নাকি এই বাঘে টানা একটা চ্যারিয়ট আছে, রথ আছে, সেটাই করে সে উড়ে যায়। তা কবি বলতেছে না, আমি তো আর ওই ব্যাকাসের যে পার্ট মানে লিওপার্ড বোঝা হচ্ছে নাকি, ব্যাকাসের যে চ্যারিয়ট, যে চ্যারিয়ট গুলো বাঘে টেনে নিয়ে যায়, সেই চ্যারিয়টে করে আমি তোমার কাছে যাচ্ছি না। তার মানে কি বলতে চাইলো কবি এই জায়গায়? আসলে কি বাঘে টানা গাড়ির কথা বলেছে নাকি ওয়াইনের কথা বলেছে এই জায়গায়? বলো, আমি তো মাতাল হয়ে তোমার কাছে যাচ্ছি না, মানে ব্যাকাস তো গড অফ ওয়াইন, তাহলে ওয়াইনে চড়ে সেই মাতাল, একটা কথা আছে জানো বাংলা গানের সাথে, যে গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, নাকি? হ্যাঁ, তা গাজার নৌকা পাহাড় দিয়ে যায়, তো ওই ব্যাকাস এই টাইগার টানা রথে করে যায়। তার মানে কি, যে মাতাল হলে মানুষ অনেক কিছুই বলে, যে মাতাল হয়ে মানুষ বলে আমি তো বাঘের পিঠে করে যাচ্ছি রে, হ্যাঁ আমি তো পাহাড় দিয়ে উড়ে যাচ্ছি, হ্যাঁ আমার নৌকা এখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। তো এরকম, তাই বলছে আমি মাতাল হয়ে যাচ্ছি, মানে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি না, মানে মাদক পান করে আমি তোমার কাছে যাচ্ছি না, বরং যাচ্ছি কিসে করে? অন দ্য ভিউলেস উইংস অফ পোজি। পোজি মানে কি? পোয়েট্রি। হ্যাঁ, পোয়েট্রি মানে এই যে কল্পনা। তাহলে কল্পনা, তাই তো, কল্পনার মাধ্যমে আমি যে পোয়েট্রি সৃষ্টি করেছি, এই পোয়েট্রির ভিউলেস উইংস মানে কি? অদৃশ্য পাখায় ভর দিয়ে আমি এখন তোমার কাছে যাচ্ছি। তাহলে আমি নেশাগ্রস্ত হয়ে তোমার কাছে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার কল্পনার শক্তি দিয়ে তোমার কাছে যাচ্ছি। বলছে যদিও দো দ্য ডাল ব্রেন পারপ্লেক্স অ্যান্ড রিটার্ডস, যেহেতু আমি কল্পনা দিয়ে যাচ্ছি, কিন্তু কল্পনা মাঝে মাঝে বাধা সৃষ্টি করতেছে আমার। বলছে মাঝে মাঝে যদিও আমার এই ডাল ব্রেন আমাকে হতবুদ্ধ করে দিচ্ছে যে আমি কি করব, বা বাধা সৃষ্টি করছে মাঝে মাঝে, তারপরেও আমি চেষ্টা করছি তোমার কাছে, এবং কল্পনায় ভাবতে ভাবতে আমি তোমার কাছে চলে এসেছি অলরেডি উইথ দি। দেখো, বলছে কি কল্পনায় আমি অলরেডি তোমার কাছে চলে এসেছি। কিসে আসলাম আমি? হেলিকপ্টারে করে, নেশা করে, নাকি কল্পনা দিয়ে, নাকি? হ্যাঁ, তাই বলছে অলরেডি উইথ দি, আমি অলরেডি তোমার কাছে চলে এসেছি। ওয়াও, তাই বলছে এবার কবি খুব খুশি। ওয়াও, দ্য টেন্ডার ইজ দ্য নাইট। ও রাতটা কি মোহনীয় না? হ্যাঁ,
রাতটা দেখো না, মানে কল্পনায় কিন্তু কবি এখন ঘরের বাইরে চলে গেছে, জঙ্গলে মানে চলে গেছে যেখানে পাখিটা গান করতেছে। তারপর যে টেন্ডার ইজ দ্য নাইট, কি সুন্দর রাত, হ্যাঁ কি মোহনীয় রাত। অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন। আর এই না দেখো না, কুইন মুন আকাশে উঠে গেছে। থ্রন মানে কি, সিংহাসন বোঝাচ্ছে নাকি আকাশের মানে মধ্য গগনে, মানে মধ্য অবস্থানে বোঝানো হচ্ছে? মানে এখন আকাশ চাঁদের জায়গায় চাঁদ উঠে গেছে না, কুইন মুন ইজ অন হার থ্রোন মানে চাঁদ উঠে গেছে আকাশে। এবং ক্লাস্টার্ড অ্যারাউন্ড হার বাই অল হার স্টেরি ফেজ, এবং তারাগুলোকে বলা হচ্ছে পরি। তাই স্টেরি ফেজের মতো করে তারাগুলো যেন তার আশেপাশে জড়ো হয়ে আছে, ক্লাস্টার হয়ে আছে। মানে অনেক কুইন থাকলে পারে অনেক নারীরা এসে বা মহিলারা এসে তার আশেপাশে এসে, হ্যাঁ, তার প্রশংসায় ব্যস্ত থাকে, হ্যাঁ, তাকে খুশি করার চেষ্টা করে। ওইরকমভাবে কুইন মুন অলরেডি আকাশে উঠে গেছে, আর তার পাশে রয়েছে অসংখ্য তারারা যেন জড়ো হয়ে তার প্রশংসায় ব্যস্ত। বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট। কোথায় লাইট নেই? আকাশে নাকি জঙ্গলে? জঙ্গলে। কারণ ওই যে বললাম যে ডিম বলা হচ্ছে না, যে জঙ্গলে কি ডিম, কারণ এখান থেকে কি আছে দেখো, এখানে কি বলা হচ্ছিল, শ্যাডোজ নাম্বারলেস। হ্যাঁ, কারণ কবি, আমি এখন যে কবিতাটা পড়ছি এটা কখন, সন্ধ্যা, রাত, না বিকেলে, না দিনে? রাত বোঝাবে, কারণ এখানে কুইন মুনের কথা বলা হয়েছে নাকি। কারণ হ্যাপলি মানে কি, এই তো এখনই দ্য কুইন মুন ইজ আর অন আর থ্রোন, এই মাত্র কুইন মুন উঠে পড়লো তার থ্রোনে। আর অসংখ্য স্টারি ফেজ মানে কি বললাম, মানে তারা খচিত, হ্যাঁ, পরি। তাহলে পরি বলতে কাকে বোঝানো হচ্ছে এই জায়গায়? পরি বলতে কাকে রেফার করা হলো? তারাগুলোকে। এই রকম, মানে এগুলো তো আবার ইয়া দেখাচ্ছে, ফেজ ইন মিথোলজি দেখি। এই যে এরকম, হ্যাঁ, সব পরি, যেন অসংখ্য পরি যেগুলোকে তারাকে রেফার করা হচ্ছে, এসে এই কুইন মুনের চারিপাশে এসে জড়ো হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি যে এখানে তোমার সাথে আছি, দেয়ার ইজ নো লাইট। সেভ মানে কি, বাঁচানো নাকি ব্যতীত? মানে লাইট তো নাই, তবে লাইট আছে কিছু। হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজ ইজ ব্লন। হ্যাঁ, যে মনে হচ্ছে যেন বাতাসে বয়ে আকাশ থেকে কিছু লাইট যেন এসে এখানে পড়তেছে। তাই বলছে দেখো, হোয়াট মানে যা কিছু, ফ্রম হেভেন আকাশ থেকে যেন কি করা হচ্ছে, ইজ ব্লোন উড়িয়ে নিয়ে আসা হচ্ছে, উইথ দ্য ব্রিজ মানে কিছু আলো যেন মৃদু বাতাসে এই গাছের ভিতর দিয়ে উঠতে উঠতে এখানে এসে পড়েছে। আসলে কি বাতাসে কখনো আলো উড়ে আসতে পারে? নাকি ওই গাছের ফাঁক ফোকর দিয়ে, মানে গাছের ফাঁক ফোকর দিয়ে কিছু আলো পড়তেছে, ওটাকে বোঝানো হচ্ছে নাকি? কারণ কি, বাতাসে যখন গাছের পাতা নড়তেছে, তখন ওই যে কিছু পাতা দোলার কারণে, হ্যাঁ, কিছু জায়গা ফাঁকা হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে যে একটা আলোক ছটা তৈরি হচ্ছে, সেটাকে বলতে মিললে ব্যবহার করা হয়েছে। এছাড়া আর কোনো লাইট নাই। এবং লাইটগুলো কেমনভাবে আসছে দেখো, থ্রু ভার্ডুরাস গ্লুমস অ্যান্ড উইন্ডিং মসি ওয়েজ। হ্যাঁ, এই যে উইন্ডিং কেন বলা হচ্ছে, কারণ বাতাসগুলো দুলতেছে, সবুজ পাতা যখন বাতাসে দুলতেছে, উইন্ডিং করতেছে, তখন এই আলোগুলো যেন আঁকা বাঁকা পথে এই বনের ভিতরে এসে পড়তেছে। ভার্ডুরাস মানে বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভার্ডুরাস? জিগজ্যাগ বুঝো? আচ্ছা, যেখানে ছিলাম আমরা এখানে দেখছিলাম ভার্ডুরাস মিনিংটা কি, তাই না? ভার্ডুরাস দেখো, ভার্ডুরাস মানে হচ্ছে কি, রিচ ইন ভার্ডার, ফ্রেশলি গ্রিন, আর ভার্ডান্ট আর কভার্ড উইথ ভার্ডার। মানে মূল কথা হলো মানে গভীর সবুজ আভাব যে এলাকা, বা এটা আমরা বলতে পারছি কি গভীর জঙ্গল, মানে গাছে পূর্ণ। এখন এটা যে সবুজ না কেমন, রাতে কি বোঝা যায়? কারণ কবি তো রাতের সেন্সকে বোঝানো হচ্ছে, তাই না? কিন্তু যেহেতু গাছ, তাই বলছে থ্রু ভার্ডুরাস গ্লুম, মানে কি এই যে বাতাস যেন আলোকে বয়ে নিয়ে আসছে, এই মানে কি বলবো এটাকে, কি বলে বাংলা কথা, যখন গাছের গভীর পাতা থাকে, অনেক পাতা থাকে এবং খুব গভীর থাকে, তখন বাংলা আছে এরকম কিছু, গাছটা খুবই মানে যদি পাতাওয়ালা থাকে এবং গভীর থাকে, সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড উইন্ডি মসি ওয়েজ,
মসি ওয়েজ কেন বলা হচ্ছে? মসি ওয়ে কি? উইন্ডিং মানে তো জিগজ্যাগ বুঝলাম, আঁকা বাঁকা পথে, তাই তো, গাছের ডালপালা ভেদ করে যেন বাতাসে লাইটটা বয়ে আসতেছে। আর ভার্ডুরাস গ্লুম কারণ কি গভীর জঙ্গল মতো, গভীর, তাই তো। আর এদিকে বলা হচ্ছে কি মসি ওয়েজ। মসি ওয়ে দিয়ে কি বোঝাচ্ছে? এই যে শ্যাওলা বোঝাচ্ছে না? শ্যাওলাযুক্ত গাছ ডালপালা, মানে এটা হচ্ছে পুরনো গাছ বা মানে কি বলবো ওল্ড, হ্যাঁ, যেখানে অনেক মস জমে গেছে, এরকম কোনো গাছের পাতা, তাই তো, বা ডালপালা ভেদ করে কি করছে, এই যে লাইটটা হেভেন থেকে যেন বয়ে আসছে। মানে পুরো সেন্টেন্সটা কিন্তু এখান থেকে শুরু, হ্যাঁ। বাট হেয়ার দেয়ার ইজ নো লাইট সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজ ব্লোন থ্রু ভার্ডুয়াস ব্লুমস অ্যান্ড উইন্ডিং মসি ওয়েজ। মানে একটা কল্পনায় চলে যেতে হবে, শুধু মিনিং কিন্তু ওয়ার্ড দিয়ে বুঝলে হবে না। কল্পনায় ভাবতে হবে যে আমি একটা গাছের নিচে আছি, খুবই জঙ্গল গভীর, তাই তো, আকাশে চাঁদনি রাত, কিন্তু এই গভীর জঙ্গলের নিচে তেমন কোনো আলো আসতেছে না, শুধুমাত্র যখন বাতাস বইতেছে তখন গাছের ডালপালা দিয়ে, এই গভীর পাতাওয়ালা ডালপালের ভিতর দিয়েও কিছু কিছু আলো এসে পড়তেছে, মনে হচ্ছে যেন বাতাসে যেন আলোগুলোকে বয়ে এখানে নিয়ে আসতেছে, এরকম একটা কল্পনা বলা হচ্ছে। তার মানে কি কবি এখন কল্পনায় কিন্তু জঙ্গলের ভিতরে, গাছের নিচে, যেখানে পাখিটা গান করছে বলে মনে করা হচ্ছে, যেখানেই পাখিটা গান করছে, আর ওই গানের সুরে কবি কল্পনায় তার বাসা থেকে জঙ্গলের ভিতরে চলে এসেছে। এবার বলছি কি দেখো, এত গভীর জঙ্গল যে আলো নাই, কিছু আলো আছে, তাই বলে হচ্ছে ডিম। আমরা ডিম বলতে কি ডার্কনেস বুঝি, নাকি আধো আলো আধো অন্ধকার বুঝি, কোনটা? আমরা কোথায় ফেললাম ডিমটা? এই যে ডিম, হ্যাঁ, ফরেস্ট ডিম। আমি জানো তোমার সাথে উড়ে চলে এসেছি এই ডিম ফরেস্টের ভিতরে, আর আসার কারণে আই ক্যান নট সি, আমি যেন কিছু দেখতে পাচ্ছি না। হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, দেখো আমার পায়ে কি কি ফুল বাঁধতেছে আমি দেখতে পাচ্ছি না। নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউ, এবং গাছের ডালে কোন সুগন্ধি ফুল বা ফল ঝুলে আছে সেটাও আমি দেখতে পাচ্ছি না। দেখো সফট ইনসেন্স, ইনসেন্স মানে কি এখানে কোনো মানে ওই ধরনের ধূপধুনাকে বোঝাচ্ছে, নাকি সুগন্ধযুক্ত ফল বা ফুলকে বোঝানো হচ্ছে? যে মিষ্টি গন্ধ, হ্যাঁ, মিষ্টি গন্ধযুক্ত যে ফুল বা ফল যেগুলো ডালে ঝুলে আছে সেগুলো যেন কবি দেখতে পাচ্ছে না, কিন্তু ফিল করতে পারছে। এখানে কি সেন্সুয়াসনেস আসছে না বলতো? এক ধরনের সেন্স আসছে কিন্তু, তাই না? ওয়াইনের যে কালার বর্ণনা করা হয়েছে, আমরা জানি যে পয়েন্ট অফ সেন্সুয়াসনেস কাকে বলা হয়, আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। স্যার যেখানে পাঁচটা সেন্স বোঝা যায়, কিডসকে আমরা পেয়েছিলাম, তাই না, যে পয়েন্ট অফ সেন্সুয়াসনেস। তো এখানে কিন্তু দেখো আমাদের সেন্সগুলো কাজ করছে, হ্যাঁ। টাচ আছে এই জায়গায়, ডার্কনেস আছে মানে কি সাইট আছে, তারপরে যে স্মেল আছে সফট ইনসেন্স, হ্যাঁ, স্মেলিং আছে, হ্যাঁ, এরকম। তাই বলছে কি আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, এই যে আমি একটা টাচের কথা বলছি না, আমি দেখতে পাচ্ছি না আমার পায়ে কি কি ফুল স্পর্শ করছে, তার মানে এক ধরনের ফিলিং আসতেছে, টাচ। বাট ইন এমব্লেম ডার্কনেস, কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যে গেজ করতে পারছি, গেজ ইজ সুইট, প্রত্যেকের সুন্দর গন্ধ দিয়ে, হোয়ার উইথ দ্য সিজনাল মান্থ এন্ডোজ দ্য গ্রাস দ্য থিকেট অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড। কিন্তু আমি গেজ করে বলতে পারছি, দেখো গেজ ইজ সুইট, প্রত্যেকটা গন্ধকে, এখানে সুইট দিয়ে কিন্তু শেষ করে ফেলেছে, মানে প্রত্যেকটা সুগন্ধকে আমি অনুমান করে বলতে পারছি, যে সুগন্ধ প্রতিটা ঋতু কি করে, বলছে সিজনেবল মান্থ এন্ডোজ দ্য গ্রাস, ঘাসকে যে সুগন্ধ দান করে, থিকেট মানে কি ঝোপ, যে ঝোপকে সুগন্ধ দান করে, দ্য ফ্রুট ট্রি, যে ফ্রুট ট্রিকে সুগন্ধ দান করে ওয়াইল্ড করে ফেলে, সেই গন্ধ দিয়ে আমি কিন্তু অনুমান করতে পারছি। হোয়াইট হথর্ন, আমি যেন দেখতে পাচ্ছি পাশে রয়েছে হোয়াইট হথর্ন। হথর্ন কি দেখো, এখন শুধু ফুলের নাম আসবে, হ্যাঁ। এতক্ষণ ধরে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু অনুমান করে বলতে পারতেছি এখানে কি কি ফুল আছে। তাহলে প্রথম ফুলটার নাম কি? এই যে হথর্ন। এই সুগন্ধ দিয়ে আমি বুঝতে পারছি এখানে হথর্ন আছে, হোয়াইট হথর্ন যেটা। আবার তারপরে কি আছে? দ্য পাস্টোরাল এগ্লেন্টাইন, হ্যাঁ। তারপর হচ্ছে গ্রামের যে এগ্লেন্টাইন ফ্লাওয়ার, সেটা এখানে আছে, দেখো এই যে এগ্লেন্টাইন, হ্যাঁ। আর কি আছে? ফাস্ট ফেডিং ভায়োলেট আছে, দেখো ভায়োলেট কাভার্ড আপ ইন লিভস, যে ভায়োলেট
পুরো পাতাতে কাভার হয়ে আছে, হ্যাঁ, এটা আমি যেন দেখতে পাচ্ছি। ভায়োলেট ফ্লাওয়ার, এই যে এটা মানে পায়ের নিচে, হ্যাঁ, পায়ে আমি মারিয়ে যাচ্ছে। আর কি আছে? মিড মেইজ এল্ডেস্ট চাইল্ড, কে সে? দ্য কামিং মাস্ক রোজ। তাহলে হচ্ছে মিড ডেজ এল্ডেস্ট চাইল্ড, মানে মে মাসে, দেখো মে আমরা শব্দটা কোথায় পেয়েছিলাম? মে কিন্তু এই সামারেরই একটা মাসের নাম, তাই না? এই যে মাস্ক রোজ বলা হয় এটাকে। এটাগুলো হচ্ছে মিড মেইজ, কি বলে সমাধান করছে? ব্রিফ কোশ্চেনের সময় এটা আসে যে মিড মেইজ এল্ডেস্ট চাইল্ড দ্য কামিং মাস্ক রোজ, এমনভাবে ফুলে আছে যেন ফুল অফ ডিউই ওয়াইন, যেন ওয়াইনের মতো যে জুস এই ফুলে যেন ফুটে আছে। এবং দ্য মারমারাস হন্ট অফ ফ্লাইস অন সামার ইভস, এবং মারমারাস মানে কি? গুঞ্জনময়। ফ্লাইস বলতে কি বোঝানো হচ্ছে এই জায়গায়? মৌমাছি, হ্যাঁ, ফুলের উপরে কি করে বেড়াচ্ছে? এই সামার সন্ধ্যায় যেন তারা উড়ে বেড়াচ্ছে। তো এটা যেন কবি দেখতে পাচ্ছে না কল্পনায় বুঝতে পারছে? এটা যেখানে হথর্ন আছে, গ্লেনটাইন আছে, ভায়োলেট ফ্লাওয়ার আছে, মাস্ক রোজ আছে, সব কিছু যেন কিসে পূর্ণ? মধুতে পূর্ণ, হানিতে পূর্ণ। আর এই হানি গ্রহণ করার জন্য বলছে এই সামার ইভসেও, এই সন্ধ্যায়ও দেখাচ্ছে মাছিগুলো যেন উড়ে বেড়াচ্ছে। হান্ট করা মানে কি? উড়ে বেড়ানো। তারা এখনো যেন মধু সংগ্রহ করতেছে। এইরকম একটা পরিবেশ তিনি কল্পনায় বর্ণনা করলেন। ডার্কলিং আই লিসেন, বলছে অন্ধকার হলেও আমি কি করতে পারছি? আমি শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছি? বলো। সাউন্ড, আওয়াজ। কিসের আওয়াজ? পাখিদের। হ্যাঁ, ওই দিকে হচ্ছে পাখির সেই সুরেলা গন্ধ, আর একটা হচ্ছে যে মৌমাছির গুঞ্জন, বলছে না মারমারাস। ডার্কলিং আই লিসেন, তারপরও ডার্কনেস, চারিদিকে ডার্কনেস হলেও আমি শুনতে পাচ্ছি। অ্যান্ড ম্যানি ফর আ টাইম, বলছে ফর ম্যানি আ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেথ। আর এখানে যে সুন্দর মধুময় অবস্থান, হ্যাঁ, সেই অবস্থানে আমি যেন এমন ফিল হচ্ছে এখন আমি যেন মৃত্যুর সাথে অলরেডি প্রেমে পড়ে গেছি। মানে আমি এই মুহূর্তে যদি মরতে পারতাম তাহলে মনে হয় আমি জীবনে সবচেয়ে সুখী হতাম। মানে এত সুন্দর একটা অবস্থান, এই অবস্থানটাকে আমি হাতছাড়া করতে চাচ্ছি না। আমি এটাকে সারা জীবনের মতো কল্পনায় ধরে রাখতে চাচ্ছি। আর এখান থেকে আমাকে একমাত্র কি করতে পারে? মৃত্যুই আমাকে এর সাথে মিলিয়ে দিতে পারে। কারণ কি? তাই বলছে আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেথ, কল্ড হিম সফট নেমস ইন ম্যানি মিউজড রাইমস। এবং মৃত্যুকে আমি সফট নেমে যে কতবার ডেকেছি, হ্যাঁ, সুরেলা কণ্ঠে, তার কোনো ঠিক নাই। তাই বলছে কল্ড হিম সফট নেমস ইন ম্যানি মিউজড রাইমস টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ। এবং মৃত্যুকে বলেছি তুমি আসো, এসে আমার এই যে ব্রেথ সেটা তুমি নিয়ে গিয়ে বাতাসের সাথে মিলিয়ে দাও, কারণ আমি এই ব্রেথ আর নিতে চাচ্ছি না। কারণ কি? নাও মোর দ্যান এভার সিমস ইট রিচ টু ডাই। তাহলে আমি অনেকবার মরতে চেয়েছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে এই মুহূর্তে মরাটা যেন আরও বেশি রিচ, আরও বেশি সুমধুর হবে আমার জন্য। টু সিজ আপন দ্য মিড নাইট উইথ নো পেইন, কারণ এই মুহূর্তে আমার ভিতরে কোনো পেইন নেই, আমার ভিতরে কোনো কষ্ট নেই এই মিড নাইটে। আর এই মিড নাইটে আমি সিজ হতে চাই। মানে সিজ মানে কি? থেমে যেতে চাই। অতএব এই দুঃখের মধ্যে মরা আর আনন্দ ফিল করে মরার মধ্যে একটা পার্থক্য আছে। তাই তিনি বলতে চাচ্ছেন যে আমি অনেকবার মরতে চেয়েছি, অনেকবার আমি মৃত্যুকে খুব নরম সুরে ডেকেছি যে তুমি আসো, এসে আমার এই ব্রেথটা নিয়ে তুমি বাতাসের সাথে মিলিয়ে দাও। কিন্তু অনেকবার মরতে চাইলেও এই সময়ের মৃত্যুটা যেন আমার কাছে আরও বেশি রিচ মনে হচ্ছে, আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। কারণ কি? এই মিড নাইটে কোনো রকম কষ্ট ছাড়াই থেমে যাওয়া, মরে যাওয়া যেন আরও বেশি মধুর। কারণ কি? যেখানে তুমি হোয়াইল দাও আর্ট পোরিং ফোর দ্য সোল অ্যাব্রড ইন সাচ অ্যান এক্সট্যাসি, কারণ তুমি তোমার এই সুরেলা কণ্ঠ দিয়ে যে উচ্ছ্বাসে তুমি যে গান করতেছো, এই গান শুনতে শুনতে মরে যাওয়া এতে যেন আরও সুমধুর হবে। হ্যাঁ, কারণ কি? স্টিল উডস দাও সিং, কারণ তুমি গান গাইতেই থাকবে। অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, এবং আমি মৃত্যুর মধ্য দিয়ে হয়তো আমি আমার ফিজিক্যাল ইয়ার দিয়ে শুনতে পাবো না, কিন্তু তারপরও আমি তোমার সুর যেন শুনেই যাব। কিভাবে? টু দাই হাই রিকুয়েম বিকাম আ সর্ড। সর্ড মানে বুঝো তো? কারণ মানুষ যখন মারা যায় তখন যখন তাকে জানাজা করার পর এই যে কবরে দেওয়া হয় তখন কি করা হয় বলো? মৃত। মাটি দেওয়া হয় না? জি স্যার।
তো এরকম তোমার এই রিকুয়েম মানে কি, তোমার এই সুর, তোমার এই গান, তোমার এই সিঙ্গিংই আমার জন্য হয়ে যাবে ওই রকম সেই। কারণ আমরা মনে করি কি যে একজন মৃত ব্যক্তিকে কবর দেওয়া, মাটি দেওয়া, তার জন্য এটা কি আমরা সওয়াব বলি না? ইসলাম ধর্মে তো সওয়াব বলে নাকি? মানে একজন মানুষকে পবিত্র রূপে কবর দিতে পারাও কি একটা পবিত্র কাজ। তাই বলতেছে আমি যদি এখন মারা যাই আর তুমি হয়তো তোমার এই সুন্দর সঙ্গীত দিয়ে আমার জানাজা করে দিবে, হ্যাঁ, বা আমাকে যে কি বলে এটাকে, কি বলবো আরো অন্য ভাষায়, বাংলাদেশে দোয়া করতে বললো নাকি? হ্যাঁ, মানে মূল কথা হলো আমার মৃত্যুর সময় তোমার সঙ্গীতটাই আমার জন্য হয়ে যাবে কি বড় দোয়া, বড় আশীর্বাদ। হ্যাঁ, অতএব এই মুহূর্তে মরাটা আমার জন্য হবে কি সবচেয়ে আনন্দের বা অনেক বেশি পবিত্রের। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা বলতে চেয়েছেন। মানে কবি খুবই খুশি, এই খুশির জায়গাটা তিনি নষ্ট করছে। আমরা ফার্স্ট ইয়ার একটা কবিতা পড়েছিলাম না, এরকম একটা কবিতা পড়েছিলাম না, যে একজন ব্যক্তি ঘোড়া নিয়ে, হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে যেতে রাতের বেলায়, সন্ধ্যাবেলায়, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য দেখে সে আর বাড়ি ফিরতে চাচ্ছিল না। ফার্স্ট ইয়ার তো বলছিলাম আমরা রিডিং স্কিলসে, তাই না? কিন্তু তার কর্তব্যের জন্য সে যেতে আচ্ছা, বাধ্য। ভিডিও সিভিলিন ছিল, ভিডিও সিভিলিন ছিল। হ্যাঁ, ওইটা। তাই ঠিক ওইরকম এখানেও কবি মনে করতেছে আমি যে মুহূর্তে আছি, যে অবস্থানে আছি, এই মুহূর্তটা যেন এত রিচ যে এই মুহূর্তে যদি আমি মারা যাই মনে হয় আমি একটা শান্তির মৃত্যু যেন পেয়েছি, কারণ আমার কোনো পেইন এখন বর্তমানে নেই। কারণ তোমার সুমধুর সুর আর এই যে সুন্দর পরিবেশ, মেলোডিয়াস, হ্যাঁ, যে একটা পরিবেশ প্লট, এই পুরো ব্যাপারটা আমাকে কি ওভারমাস হ্যাপি করে ফেলেছে। হ্যাঁ, ওভারমাস হ্যাপি। হ্যাঁ, এবার কবি মানে কম্পেয়ার করছে কিছু, তার দুঃখ কষ্টকে বার্ডের সাথে তুলনা করার মাধ্যমে আসলে দুঃখ কষ্টটাকে আরও বেশি করে আমাদেরকে বলছেন না। বলতে দেখো, দাও ওয়াজ নট বোর্ন ফর ডেথ, ইমর্টাল বার্ড। আরে তুমি তো মৃত্যুর জন্য জন্মগ্রহণ করোনি, তুমি তো হচ্ছে ইমর্টাল বার্ড। নো হাংরি জেনারেশন ট্রিট দি ডাউন। আমাদের মতো এই হাংরি জেনারেশন যারা কি করি, সব কিছুতে যেন আমরা হাংরি, সব কিছু আমরা আমাদের জন্য সব কিছু ধ্বংস করে আমরা আমাদের কলিজার মধ্যে নিয়ে আসতে চাই। হ্যাঁ, কিন্তু তোমাকে কোনো হাংরি জেনারেশন ধ্বংস করতে পারবে না। ট্রিট দি ডাউন মানে কি, ধ্বংস করে ফেলা, মারিয়ে যাওয়া। তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ কি, দ্য ভয়েস আই হেয়ার দিস পাসিং নাইট, তোমার এই যে সুন্দর সুকণ্ঠী যে সং, যেটা আমি এই পাসিং নাইটে শুনছি, হয়তোবা ওয়াজ হার্ড ইন দ্য অ্যানশিয়েন্ট ডেইজ বাই এম্পারার অ্যান্ড ক্লাউন। হয়তোবা একসময় এম্পারাররা, সম্রাটেরা, তাদের ক্লাউনেরা, তাদের কোর্টিয়াররা এই সঙ্গে হয়তোবা হাজার হাজার বছর আগে শুনেছিল, যেটা আমি আজকে শুনছি। তার মানে তুমি আগেও ছিলে, এখনও আছো। পারহ্যাপস দ্য সেলফ সেম সং, হতে পারে এই একই গান, ফাউন্ড আ পাথ থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ হোয়েন সিক ফর হোম শি স্টুড ইন টেয়ার্স অ্যামিড দ্য অ্যালিয়েন কর্ন। এখানে একটা বিবলিক্যাল রেফারেন্স আসলো। এই রুথ হচ্ছে বিবলিক্যাল একটা রেফারেন্সে, পরবর্তী ওনাকে দেখো, এই যে তোমরা এই স্টোরিটা পড়বা। হ্যাঁ, এখানে দেখানো হয় যে রুথ তার শাশুড়ির সাথে থাকতো, কারণ তার স্বামী মারা গেছে। বুঝতে পারছো, তার স্বামী মারা যাওয়ার পর সে অসহায় নারী হিসাবে সে তার শাশুড়ির সাথে থেকে তারা দরিদ্র জীবনযাপন করেছে। এবং তারা করতো কি, ওই লোকেরা ফসল কেটে নিয়ে যাওয়ার পর যে ফসল পড়ে থাকতো সেইগুলো কুড়িয়েই তারা তাদের জীবিকা নির্বাহ করত। আর এই যখন সে একাকী থাকতো তখন সে তার ওই পূর্বপুরুষ, তার স্বামীর কথা মনে পড়ে কষ্ট পাইত। তাই বলতেছে যে সেও হয়তোবা, এই রুতও হয়তোবা তোমার কণ্ঠস্বর সেও হয়তোবা শুনেছে। তার এই কষ্টের ভিতরে তুমিও হয়তো তাকে সান্ত্বনা দিয়েছ, কিছুটা হলেও সুখের বা হ্যাপিনেসের আভাস দিয়েছ। তাই বলছে যে তুমি আগে ছিলা তার গান আমি এখনও শুনছি, অতএব তুমি তো ইমর্টাল। তাই বলছে দেখো, শি স্টুড ইন টিয়ার্স অ্যামিড দ্য অ্যালিয়েন কর্ন, মানে অ্যালিয়েন মানে কি, অন্যের জমিতে। হ্যাঁ, তুমি যেখানে কর্ন কোড়াচ্ছ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে করতে তুমিও হয়তোবা এই পাখির গান শুনেছ, মানে শুনেছে তোমার গান সেও হয়তোবা শুনেছে। অথবা দ্য সেম, এই একই গান
হয়তোবা অফ টাইমস হ্যাভ চার্মড ম্যাজিক কেজমেন্টস ওপেনিং অন দ্য ফোম অফ পেরিলাস সিজ ইন ফেয়ারি ল্যান্ডস ফরলন। মানে কি অনেকটা দেখানো হয়, মানে বিশেষ করে ফেয়ারি ল্যান্ড মানে কাল্পনিক গল্পতে এমনটা হয় না যে দৈত্যেরা অনেক সময় রাজার মেয়েকে ধরে নিয়ে যায়, এরকম গল্প হয় না অনেক সময়, যে রাজার মেয়েকে কোনো একটা দৈত্য ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝে একটা ওদের প্রাসাদ আছে, সেই প্রাসাদে আটকে রেখেছে। হ্যাঁ, তো দেখো ঠিক এরকম একটা সেন্স সেটা বলছে যে ফেয়ারি টেলসে, ফেয়ারি স্টোরিতে অনেক সময় এরকম গল্পতে কল্পনা করা হয় যে সেখানে দেখো বলছে দ্য সেম দ্যাট অফ টাইমস হ্যাভ চার্মড ম্যাজিক কেজমেন্টস। কেজমেন্ট মানে হচ্ছে ওই যে বন্দিশালা বা বিশাল প্রাসাদ যেখানে ম্যাজিক দ্বারা বন্দি করে রাখা হয়েছে, যেখানে রয়েছে কি ওপেনিং অন দ্য ফোম অফ পেরিলাস সিজ। আর যে ম্যাজিক কেজমেন্টটা বা যে খাঁচাটা বা যে বন্দিশালাটা সামনে আছে কি ওপেনিং হয়ে আছে বিশাল ধ্বংসাত্মক পেরিলাস সি, যেখানে বিশাল ঢেউয়ে তৈরিকৃত বিশাল ফোম, সেখানে থেকে হয়তোবা কি করছে তোমার কণ্ঠস্বর শুনতে পেয়েছে যাকে আটকে রাখা হয়েছে তারাও। মানে মূল কথা এখানে বলা হচ্ছে যে যারা দুঃখে ছিল তারা হয়তো তাদের দুঃখের সময়ে তোমার গান তারা শুনেছে, কোনো সম্রাটেরা শুনেছে, বিবলিক্যাল রেফারেন্সের রুতে শুনেছে, এমনকি আমরা ছোট বাচ্চারা যে সকল ফেয়ারি গল্প, তাই তো কাল্পনিক গল্প পাই, সেখানেও যারা হয়তোবা এই রকম কেজমেন্টে বন্দি দশায় ছিল তারাও হয়তোবা তোমার এই গান তারা শুনেছে ওই নির্জন দ্বীপে। দেখো ল্যান্ডস ফরলন, ফরলন মানে কি নির্জনতা, সেই নির্জন দ্বীপে থেকে তারাও হয়তোবা তোমার এই গান শুনেছে। ঠিক আছে, কারণ কি এই জন্য কেন তাকে ইমর্টাল বার্ড বলা হচ্ছে, কারণ সে যেন সব জেনারেশনের সময়ই ছিল, সেই সুদূর কল্পনার জগতে মানুষ যখন বসবাস করেছে তখনও তুমি ছিলা, তারপরে আমাদের যে ধর্ম আসলো, বাস্তব সমাজ আসলো, সেখানেও তুমি ছিলা। তার মানে তুমি যেন ইমর্টাল, তোমার কোনো মৃত্যু নাই। ঠিক আছে, এইভাবে কবি কিন্তু কল্পনায় তার যে সুন্দর গান শুনে তিনি পুরো মাতাল হয়ে গেছেন, মাতাল হয়ে মাতালের মতো করে প্রশংসা করতেছে নাকি? এই প্রশংসাটা কি মাতালের মতো না বলো? তিনি যেন মানে বোঝাতে চাচ্ছেন এমন কিছু, যেন তিনি উপমা খুঁজে পাচ্ছেন না, কি দিয়ে উপমা দেওয়া যায় তোমার এই বিষয়টাকে, কোন সিমিলি ইউজ করা যায়, কোন মেটাফর ইউজ করে আমি বোঝাতে পারি যে তুমি আসলে কত হ্যাপি এবং কত হ্যাপিনেস নিয়েই তুমি আসলে সুইট এই যে মিউজিক বা সং বা ভয়েস তুমি সৃষ্টি করছো, যেগুলো আমি এখন শুনছি, যেগুলো আমার আগে হাজার হাজার লাখ লাখ বছর আগে অনেক মানুষ শুনেছে। স্যার, হ্যাঁ বলো। স্যার পাখি হইতে কইতেছে আর আমাকে পাম দিস না। হ্যাঁ, এবার বলতেছে এবার পাম্প শেষ হয়ে যাবে। দেখো হট করে পাম্পকে মানে বলটা ফেটে গেছে আর কি, বেলুনটা কিন্তু আমার এই ইয়াতে ফেটে গেছে। কেমনভাবে দেখো, ফরলন, ওয়াও, এই ফরলন শব্দটা বলার সাথে সাথে কবি যেন বাস্তব জগতে ফিরে দেখো দ্য ভেরি ওয়ার্ড, কোন ওয়ার্ডটা? এই ফরলন শব্দ। এই যে ফরলন শব্দটা যে কবি যখনই বলেছে তখনই তার ভিতরে অন্য রকম একটা সেন্স তৈরি হয়েছে। বলছে দ্য ভেরি ওয়ার্ড, এই ওয়ার্ডটা ইজ লাইক আ বেল। হঠাৎ করে বেলের সাউন্ড হলে আমরা যেমন সজ্ঞা ফিরে পাই, যে আমাদের কানের কাছে বেল বাজালে হঠাৎ করে বেল আসলে কী হয়, আমরা আমাদের মনোযোগ ফিরে পাই, ঠিক ওই রকমভাবে এই ওয়ার্ডটা একটা বেলের মতো, টু টোল মি ব্যাক ফ্রম মাই সোল সেলফ। আমি যে কল্পনায় তোমার কাছে ছিলাম সেখান থেকে আমাকে কান ধরে টেনে নিয়ে এসে আমার নিজের সত্তাতে ফিরিয়ে দিয়েছে। তাহলে কি আমার কল্পনা কিন্তু ভেঙে গেছে না? আমি এতক্ষণ কল্পনায় ছিলাম, এই ফরলন শব্দটা আমার কল্পনা থেকে আমাকে বাস্তব জগতে ফিরিয়ে আনলো। সুতরাং অ্যাডিউ, বিদায় তোমাকে, হ্যাঁ, তোমাকে আর আমি রাখতে পারছি না, অ্যাডিউ। কারণ কি, দ্য ফেন্সি ক্যান নট চিট সো ওয়েল। বলছে কল্পনা মানুষকে বেশিক্ষণ চিট করতে পারে না। কারণ আমি কল্পনায় কি করতে চেয়েছিলাম বলো? এই ফেন্সি বা কল্পনার মাধ্যমে আমি কি করতে চেয়েছিলাম? বাঁচতে চেয়েছিলাম। হ্যাঁ, মানে আমি একটু সুখবোধ করতে চেয়েছিলাম, আমি আমার দুঃখ কষ্টকে কিছুক্ষণের জন্য ভুলতে চেয়েছিলাম। কিন্তু আসলে ফেন্সি তা করতে পারে না সো ওয়েল অ্যাজ শি ইজ ফেম টু ডু। তাহলে ফেন্সিকে আমরা যেভাবে খ্যাতি, মানে তার যে একটা খ্যাতি আছে যে ফেন্সি বা কল্পনা আমাদেরকে দুঃখ কষ্ট ভুলিয়ে ফেলতে পারে, আসলে আমি দেখলাম সেটা সে করতেই পারে না। সে যা বলে খ্যাতি অর্জন করেছে সে কাজটা সে ভালো মতো করতেই পারে না। সুতরাং সে হচ্ছে ডিসিভিং এল্প, সে তো হচ্ছে প্রতারণাকারী। সে আমাকে কিছুক্ষণের জন্য তার জগতে নিয়ে গিয়েছিল কল্পনা,
কিন্তু কল্পনা বেশিক্ষণ আমাকে সেই কল্পনার জগতে ধরে রাখতে পারলো না, আবার আমাকে ফেলে রেখে গেল কোথায়? আমার এই বাস্তব জগতে। দেখো এলফ কি ওই রকম ফেয়ারির মতো, হ্যাঁ, সুপারন্যাচারাল ক্রিয়েচার অফ ফোক টেলস টিপিক্যালি রিপ্রেজেন্ট দ্য স্মল ডেলিকেট ইলুসিভ ফিগার ইন হিউম্যান ফর্ম, দেখো উইথ পয়েন্টেড ইয়ার্স এরকম। তাই তাকে গালি দিল আর কি, কল্পনাকে গালি দিল এরকম এলফ বলে, যাদের বিশাল কান আছে, হ্যাঁ, যারা আমাদেরকে জঙ্গলে কি করে, আমাদেরকে প্রতারণা করে, তাদের সুমধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায়, আমাদেরকে মাতাল করে ফেলে। তাই বলতেছে এই ফেম মানে এই যে ফ্যান্সি, দেখো ফ্যান্সিকে কিন্তু করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে, বুঝতে পারছো? বলছে ফ্যান্সি আসলে যেমনটা খ্যাতনামা না, ততটা কিন্তু কাজ সে করতে পারে না। সুতরাং অ্যাডিউ, কারণ আমি কল্পনার জগৎ থেকে ফিরে আসছি, আমি আর তোমার সাথে থাকতে পারছি না, তাই তোমাকে বিদায় জানালাম। দাই প্লেইনটিভ অ্যানথেম ফেডস, কারণ এই যে তোমার আকর্ষণীয় যে সঙ্গীত বা গান, এটা ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে, কারণ আমি আর শুনতে পাচ্ছি না। কারণ কি, কল্পনায় আমি এতক্ষণ শুনছিলাম, কিন্তু কল্পনার সুর বা মাতাল ভাব আমার কেটে যাচ্ছে, এবং তোমার সেই অ্যানথেম বা তোমার সেই আকর্ষণীয় সুরটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, ফেড হতে হতে যেন দূরে সরে চলে যাচ্ছে। পাস নিয়ার দ্য মিডোজ, ওভার দ্য স্টিল স্ট্রিম, আপ দ্য হিল সাইড, অ্যান্ড নাও ইটস ভেরি ডিপ ইন দ্য নেক্সট ভ্যালি ক্লেডস। হ্যাঁ, এইভাবে তোমার এই সুমধুর কণ্ঠস্বর কল্পনায় কি হতে ফেড হতে 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 হঠাৎ করে যেন ওই দূর পাহাড়ের ভ্যালিতে গিয়ে পুঁতে গেছে, মানে কি শেষ হয়ে গেছে। কারণ কি, কারণ আমি বাস্তব জগতে ফিরে এসেছি। কল্পনায় আমি তোমার যে সুরটা শুনতে পাচ্ছিলাম, এখন আর আমি সেটা শুনতে পাচ্ছি না। এইবার কবি নিজেকে প্রশ্ন করছে, ওয়াজ ইট আ ভিশন, আমি কি আসলে স্বপ্ন দেখছিলাম, অর আ ওয়েকিং ড্রিম, নাকি আমি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম? দেখো, আমি কি জেগে স্বপ্ন দেখছিলাম, নাকি আমি ঘুমের মধ্যে স্বপ্নে ছিলাম? ফ্লিট ইজ দ্যাট মিউজিক, সে মিউজিক কোথায় গেল? ডু আই ওয়েক অর স্লিপ, আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি এখনো? বলে শেষ করে দিল। হ্যাঁ, মানে এতক্ষণ কবি কল্পনায়, কোথায় আমরা কি চলে গেছিলাম বনের ভিতর কল্পনায়, আর নিজেও কল্পনা দেখছে, আমাদেরকেও দেখাইছে। হ্যাঁ একদম, ইট ইজ সাচ আ নাইটমেয়ার মেবি। হ্যাঁ, যে আমি এই যে এতক্ষণ যে সুন্দর কল্পনার ভিতরে ছিলাম, কিছু সুখ বোধ করছিলাম, এটা কি আমি কিসে বোধ করলাম? আসলে আমি জেগেই কি কল্পনায় ভাবছিলাম, নাকি আসলে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখছিলাম, এরকম একটা ভাব। তাহলে কোন শব্দটা তাকে বাস্তবতা নিয়ে আনলো? কোন শব্দটা, কোন ওয়ার্ডটা? ফরলন। এবং ফরলনকে সিমিলি করা হয়েছে কার সাথে? একটা বেলের মতো করে, বেল। হ্যাঁ, যে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কেউ আমার কানে কাছে এসে বেল বাজালো, আর আমার ঘুম ভেঙে গেল। অথবা আমি ঘুমে ঘুমে যে সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, একটা রোমান্টিক স্বপ্ন, সেই স্বপ্নটা ভেঙে গেল। অতএব এখানে কাকে দোষ দিচ্ছে? এই যে আমি যে কাজটা করলাম, কিসের উপর ভর দিয়ে? ওই কল্পনার উপর ভর দিয়ে। কিন্তু কল্পনা কি আমাকে বেশিক্ষণ সুখের জগতে রাখতে পারলো? বলো। না স্যার। হ্যাঁ, যেটাতে সে আমরা মনে করি এই যে যেমন করে নেশা কেটে গেলে যেমন হয় আর কি মানুষের, হ্যাঁ, বা অনেক সময় অবশ করে না অপারেশন করতে গেলে, অবশ কাটলে যেমন ব্যথা অনুভব হয়, তাহলে অবশ করা ছিল, খুব ভালোই লাগতেছিল, ব্যথাটা কিছু ছিল না, কিন্তু অবশ আস্তে আস্তে কী হচ্ছে, কাটতে শুরু করেছে, আর ব্যথা অনুভব করতে শুরু করেছে আবারও। অতএব আমাকে সুখ দেওয়ার যে একটা প্রতারণা করলো এই ফ্যান্সি, হ্যাঁ, এই জন্য তাকে ডিসিভিং এলফ বলে তিনি তাকে গালি দিয়ে দিলেন একটা, হ্যাঁ, যে তুমি তো একটা ডাইনি, তুমি আমাকে এতক্ষণ ভুলিয়ে ভালিয়ে ওই জায়গায় নিয়ে গেছিলা, কিন্তু বেশিক্ষণ তো রাখতে পারলা না, আবার তো সে আমাকে সেই দুঃখের কষ্টের মধ্যে ফেলে গেলা। তাহলে কী লাভটা হলো? কোনো লাভ হলো না। অতএব বাস্তব জগৎ বাস্তবে থাকতে হবে। দেখো, আমরা কিন্তু ওড অনেক গ্রেসিয়ান আর্নেও কিন্তু এমনটাই পেয়েছি না, যে আমরা বাস্তবিক মানুষ, অতএব আমরা যা কিছু অনুভব করছি তা রিয়েল। অতএব ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, নাকি? মানে আমরা যা কিছু অনুভব করছি এটার মধ্যে বিউটি রয়েছে, কল্পনায় গিয়ে সুখ অনুভব করার কোনো দরকার নেই। তো এইভাবে তিনি মোটামুটি তার দুঃখ কষ্টকে একটা উপমা ধরে তুলে ধরলেন। আচ্ছা, তো আশা করি তোমরা কিছুটা ধরতে পেরেছো আর কি, কিছুটা ধরা গেছে আসলে উদ্দেশ্যটা কি ছিল, এর ব্যাপারটা কি ঘটেছে। হ্যাঁ, আচ্ছা, মানে কল্পনার যে আইডিয়াল ওয়ার্ল্ড, সেখানে গিয়ে তিনি বসবাস করতে চাচ্ছিলেন, যে আমি আর এ জগতে ফিরে আসবো না, দরকারই নাই এখানে থাকার। হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ তিনি থাকতে পারলেন না।
আচ্ছা, তো যাই হোক তোমরা এই যে ডেভেলপমেন্ট অফ থট বা ক্রিটিক্যাল এক্সপ্লেনেশন এগুলো আছে, তোমরা একটু সুন্দর করে পড়ে ফেলবা। আর সবগুলো কবিতা একটু রিভাইজ করবা। কালকে যে কবিতাটা আছে খুবই ছোট, হয়তো 10-15 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপর যদি সম্ভব হয় আমরা আগামীকালকেই শেলির যে কবিতা আছে ছোটটা সেটা শুরু করব। এটাও কিন্তু ওই যে তোমার নাইটিঙ্গেলের মতোই, ঠিক আছে তো? স্কাইলার্ক, ওটা হবে স্কাইলার্ক। হ্যাঁ স্কাইলার্ক স্যার। হ্যাঁ, ওটা হবে ওড টু স্কাইলার্ক। একই সেন্স, একই রকম। যেখানেও তিনি মানুষের দুঃখ কষ্টকে ওই পাখির সুন্দর গানের সাথে তুলনা করে দেখাতে চাইবেন। একই ধরন, দুটা কবিতা অনেক সময় মিশে যেতে পারে যে এটা সেটা মানে একই রকমের, কিন্তু ওখানে একটু আলোচনা অন্যরকম, এখানে একটা আলোচনা অন্যরকম, কিন্তু সেন্স একই। স্যার এটা থিমটা কি ধরতে পারি আমরা, মানে ওই যে কি বুঝাইতে চাইলেন? স্কেপিজম পড়েছিলাম আমরা, কোনো স্কেপিজম আমরা পড়বো, এটা নিয়ে আলোচনা করবো আগামীকাল। যেগুলোর কবিতা লেখার উদ্দেশ্য কি, স্কেপিজম বলে একটা সেন্স আছে জন কিটসের। হ্যাঁ, যে দুঃখ কষ্ট বা বাস্তব জগৎ থেকে কিছু সময়ে কল্পনায় ভর দিয়ে সেখান থেকে উদ্ধার পাওয়া বা রক্ষা পাওয়ার চিন্তা করা। স্কেপিজম, এটা শর্ট কোশ্চেন আসে। হ্যাঁ দেখো, স্কেপিজম বলতে কি বোঝায়। দেখো, দ্য টেন্ডেন্সি টু সিক ডিস্ট্রাকশন আর রিলিফ ফ্রম আনপ্লেজেন্ট রিয়েলিটিস স্পেশালি বাই সিকিং এন্টারটেনমেন্ট অর এনগেজমেন্ট ইন ফ্যান্টাসি। দেখো, কল্পনার জগতে নিজেকে এনগেজ করার মাধ্যমে, তাই তো, যে মানে কি কঠিন বাস্তবতা, হ্যাঁ, আনপ্লেজেন্ট রিয়েলিটিগুলোকে ভুলে থাকা, এইটা হচ্ছে মেইনলি। হ্যাঁ স্যার এটা কি এক প্রকার হ্যালুসিনেশন? বলো। স্যার এটা কি এক প্রকার হ্যালুসিনেশন? হ্যালুসিনেশন, স্যার হ্যালুসিনেশন বলতে পারো, হ্যালুসিনেশন বলতে পারো, ঠিক আছে, কিন্তু এটাকে হ্যালুসিনেশনের সাথে মিলাবা না। ওইটা ওই জাতীয় কিছু একটা, কিন্তু এখানে জাস্ট কবি তো নিজে কবিতাটা তৈরি করেছে জাস্ট একটা কল্পনা ইয়া দিয়ে। হ্যাঁ, এটা হয়তো তিনি হ্যালুসিনেশনে ভুগছিলেন না, এটা জাস্ট তিনি নিজে ওটাকে একটা কল্পনা দিয়ে কবিতার মাধ্যম দিয়ে তার সময়টাকে তিনি কাটালেন, সুন্দর একটা মুহূর্ত কাটালেন, এইরকম একটা কিছু। হ্যাঁ জি স্যার। কালকে আমরা 2-3টা থিওরি আলোচনা করব। একটা হচ্ছে হেলেনিজম, আর একটা হচ্ছে স্কেপিজম, আর সেন্সুয়াসনেসের কথা আছেই। এই তিনটা কিন্তু বেশ শর্ট নোট হিসাবে আসে, মানে শর্ট কোশ্চেন হিসাবে। হ্যাঁ, ব্রিফ কোশ্চেন হিসাবে আসতে পারে। হেলেনিজম, স্কেপিজম, আর হচ্ছে সেন্সুয়াসনেস, এই কবির সাথে রিলেটেড। স্যার পরে কি আমরা হিস্টোরি পড়বো? না স্যার, সরি বুঝি নাই, বলো আবার। না স্যার কিছু না, বলতেছিলাম হিস্টোরি পড়বো নাকি না আবার শেলি পড়বো। এরপরে জি স্যার। আমি কি বললাম? জি স্যার, এরপরে মনে পড়ছে। মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো একটু পড়ে নিও, 3টা কবিতা আবার একটু রিভাইজ দিবা, এবং 3টা কবিতার ভিতরে একটা লিঙ্ক আনার চেষ্টা করবা, যে প্রত্যেকটা কবিতার থিম কিন্তু একই, 3টা কবিতারই থিম কিন্তু একই। যে কল্পনায় বাস্তব দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্য কল্পনার জগতে কিছু সময়ের জন্য অবস্থান করা। হ্যাঁ, সে তো কি বলতে চাচ্ছিল, বলো। স্যার আমাকে স্ট্যান্ডার্ড 2টা একটু যদি বুঝাই দিতেন। হ্যাঁ, আমরা তাহলে লিড দিতে পারি না? হ্যাঁ হ্যাঁ, তুমি যেহেতু এটা রেকর্ডিং করা আছে, তুমি রেকর্ডটা দেখে নিও, ঠিক আছে? জি স্যার। রেকর্ড তো করা আছে, তুমি রেকর্ডটা দেখে নিবা, ওই অংশটাই ভিডিওটা দেখে নিবা, তাহলে বুঝতে। এখানে অনেকগুলো কথা আছে, 2-1 মিনিটে বোঝানো যাবে না। হ্যাঁ, আচ্ছা তুমি রেকর্ডটা দেখে নিও, যদি না বুঝতে পারো তো আগামী ক্লাসে তো অবশ্যই কথা হবে। 3টা কবিতা নিয়ে আমরা আগামী ক্লাসে একবার একটা সমন্বিত আলোচনা করব, যাতে আমরা থিমটা বুঝতে পারি। ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ বলো। ক্যাজুয়াল লাইকের একটা মানে ব্রিফ কোশ্চেন আমি একটু মানে বুঝতেছি, কম বুঝতেছি, এটা মানে একটা বাদ আছে, এটা একটু জায়গা দেন তো। বুঝলাম না তোমার কথা। মানে ক্যাজুয়াল লাইকের একটা মানে আপনি যে ব্রিফ কোশ্চেনগুলো দিবেন 47 নাম্বার, মানে হোয়াট ওয়াজ গোল্ডেন এজ, এখানে স্যার মানে জিনিসটা বুঝতেছি। গোল্ডেন এজ মানে হলো যে এজটাকে আমরা মনে করি ভালো, যা অতীত তাই গোল্ডেন এজ। তোমার জীবনের গোল্ডেন এজ কোনটা বলো তো? মানে লক্ষ্য স্যার, এটাই তো বলতে নাকি? মানে ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড মানে অতীতের যেগুলো আমরা ছেড়ে এসেছি। বিশেষ করে ওল্ড এজ বলতে এমন একটা বিষয়কে বুঝি যে সময় আমরা মনে করে থাকি যে এই সময়ে মানুষ সুখী ছিল, প্রকৃতির মধ্যে ছিল, প্রকৃতির টাচে ছিল এবং মানুষ সুখী ছিল।
কিন্তু মানুষ আধুনিকতা নিয়ে এসে এদের ভিতরে হিংসা বিদ্বেষ জড়িয়ে ফেলেছে। এই গোল্ডেন এজ বলে কোনো নির্দিষ্ট এজ কি নেই, ঠিক আছে? তো এটা কল্পনা জগতের একটা এজ, যে সময়টাকে আমরা মনে করি যে আমরা প্রকৃতির মধ্যে বড় হয়েছি। আমরা তো একসময় প্রকৃতির সাথেই ছিলাম নাকি? জি স্যার। হ্যাঁ, ওই জিনিসটাকে রেফার করা হচ্ছে মেইনলি। আচ্ছা, এমনিতে আর কারো কোনো সমস্যা? না স্যার। ওকে, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।